বন্ধুরা, তোমরা যদি এর আগের পার্ট না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চেক আউট করে নিও। যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, ইউনচি ইমোশনাল অ্যাক্টিং করে লুও চেনকে নিজের গ্র্যান্ডসনও বানিয়ে নেয়, যার পরে সে খুব খারাপভাবে লুও চেনের চিকিৎসা করে, যার কারণে তো লুও চেনের অনেক বেশি পেইন হচ্ছিল। কিন্তু ইউনচি বলে তোমাকে এইটুকু ব্যথা তো সহ্য করতেই হবে, এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। এখন ট্রিটমেন্ট পুরো করার পরে ইউনচি লুও চেনকে বলে এখন তুমি নিজের হাত নাড়িয়ে দেখো, যেটা সে এখন খুব সহজে মুভ করতে পারছিল। এটা দেখে তো লুও চেন এবং তার ফাদার অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে ইউনচি ওদেরকে বলে আমার লুও চেনের চিকিৎসা করার জন্য কিছু মেডিসিনের প্রয়োজন, তো আমাকে বললো তোমাদের ট্রেজার হাউস কোথায়। আর এখান থেকে ইউনচির আসল প্ল্যান স্টার্ট হয়। এরপরে এক এল্ডার ইউনচিকে সোজা ট্রেজার হলে নিয়ে আসে, যেখানে পৌঁছে তো ইউনচি একদম অবাক হয়ে যায়, কারণ সেখানে অনেক মূল্যবান ট্রেজার মজুদ ছিল। তার সাথে সাথে সে ওই এল্ডারকে বলে কোন কোন মেডিসিন তাকে কালেক্ট করতে হবে। এখন ওই এল্ডার তো ইউনচির নলেজ দেখে মনে মনে বলে মাস্টার হোয়াংফু তো একদম অসাম। এখন একটু সামনে যাওয়ার পরে ইউনচির নজর এক ম্যাজিক্যাল ওয়েপেনের উপরে পড়ে, যেটার বিষয়ে ওই এল্ডার বলে এই তলোয়ারের নাম হলো টাইগার স্পিরিট তলোয়ার, আর পুরো সিটিতে এরকম মিস্টিকের তলোয়ার কোথাও নেই। তার সাথে সাথে ওই ট্রেজারের কাছে স্পিরিচুয়াল শর্ট গান এবং থান্ডার বোমও ছিল, যেগুলো দেখে তো ইউনচি একদম অবাক হয়ে যায়। আর এগুলোর বিষয়েও ইউনচি ওই ওয়েল্ডারের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে। এরপরে আমরা নেক্সট দিন দেখি যেখানে ইউনচি লুও চেনের চিকিৎসা আবারও চালু করে দেয়। এখন কন্টিনিউ 3 দিন ট্রিটমেন্ট করার পরে লুও চেন নিজের পায়ে উঠে দাঁড়ায়, আর সে খুব খুশি হয়ে বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার মিস্টিক বোনস আবারও আনলক হয়ে গেছে। যেটা জেনে তো লুও চেনের ফাদার এবং ওই এল্ডার ইউনচিকে ধন্যবাদ জানায়। অন্যদিকে ইউনচি তো খুবই শপ করতে লাগে। সে লুও চেনকে বলে এসব তো কিচ্ছু না, যদি তুমি আমার কথা শোনো তাহলে আমি তোমার লেভেল ব্রেক থ্রু করতেও সাহায্য করব, আর আমি 1 মাসের মধ্যেই তোমাকে আর্থ মিস্টিক স্টেজের ওরিয়ার বানিয়ে দিব। এটা জেনে তো লুও চেন অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। সে তৎক্ষণাৎ ডাক্তার হোয়াংফুর কাছে এসে বলে গ্র্যান্ডফাদার আপনি কি সত্যি বলছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। যদি এমন কোনো রাস্তা থাকে যার সাহায্যে আমি দ্রুত কাল্টিভেশন করতে পারবো তাহলে প্লিজ আমাকে সেই বিষয়ে বলুন, কারণ একটি ছেলের কাছ থেকে আমাকে বদলা নিতে হবে যে আমার এরকম অবস্থা করেছে। ইউনচি তো জানতো এই শালা আমার বিষয়ে কথা বলছে, আর এ এখনো আমাকে প্রাণে মেরে ফেলতে চায়। এর জন্য একে তো মজা দেখাতেই হবে। সে লুও চেনকে বলে ঠিক আছে, যদি তুমি দ্রুত কাল্টিভেশন করার সিদ্ধান্ত নিয়েই থাকো তাহলে আমি এটাতে তোমাকে সাহায্য করব। যেটা শুনে তো লুও চেন এবং তার ফাদার অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে ইউনচি তার প্ল্যান মতো ওদেরকে বলে লুও চেনের কাল্টিভেশন ফাস্ট করার জন্য আমাদের একটা ড্রাগন পিলের প্রয়োজন পড়বে। এখন ড্রাগন পিলের নাম শুনে তো লুও চেন, তার ফাদার এবং ওই এল্ডারের একটা ঝটকা লাগে। তারা বলে আমরা একটা ড্রাগন পিল কোথা থেকে আনবো, কারণ ড্রাগন পিল এই পুরো কন্টিনেন্টে খুঁজে পাওয়া খুবই মুশকিল। যেটাতে ইউনচি বলে আমি এসব কিছু জানি, কিন্তু তোমরা এক জায়গায় ওই ড্রাগন পিল পেতে পারো। এটা শুনে লুও চেনের ফাদার জিয়াও টিয়ানেন বলে আপনি শুধু আমাকে একবার বলুন ওই জায়গা কোথায়। যেটা শুনে ইউনচি বলে তোমরা ব্ল্যাক মুন পাভেলিয়ানে ওই ড্রাগন পিল পেয়ে যাবে, কিন্তু ওরা তোমাদেরকে এত মূল্যবান ট্রেজার দিবে না, বরং ওরা তো এটাই মানবে না যে ওদের কাছে এরকম মূল্যবান ট্রেজারও রয়েছে। এর জন্য তোমাদেরকে ওখানে গিয়ে আমার নাম নিতে হবে, যার পরেই ওখানকার ওনার তোমাদেরকে ড্রাগন পিল দিয়ে দিবে। যেটা শুনে তো ওরা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে সিন শিফট হয়ে জিঙ্গু সেক্টরে চলে আসে, যেখানে আমরা দেখি মিস জুরন এবং ইউনভা ইউনচিকে নিয়ে খুবই চিন্তা করছিল, কারণ পুরো সেক্টে খোঁজার পরেও তারা ইউনচিকে কোথাও খুঁজে পায় না। সবাই এটাই ভাবে যে ইউনচি আচমকা কোথায় গায়েব হয়ে গেল। যেসব কিছু শুনে মিস জুরনের মনে হয় ইউনচিকে হয়তো জিয়াও ট্রাইবের ব্রাঞ্চ ফ্যামিলি নিয়ে গেছে, এর জন্য সে ইউনচিকে আনতে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় জিয়াও টিয়ানেন এবং ওই এল্ডার ব্ল্যাক মুন পাভিলিয়নে যাচ্ছিল, কিন্তু এর আগে তারা ওখান থেকে যেতে পারতো। তখনই আচমকা ইউনচি অ্যাক্টিং করে বলে আমি তো ভুলেই গিয়েছিলাম লুও চেনের চিকিৎসা করার জন্য আমার কিছু অ্যালেক্সিয়ারের প্রয়োজন, যেটা বানানোর জন্য আমার কিছু মেডিসিন লাগবে যেগুলো ট্রেজার হাউসে রয়েছে। এর জন্য আমার সাথে কাউকে ওখানে পাঠাও, যাতে তারা ট্রেজার হাউস থেকে ওই সব মেডিসিন কালেক্ট করতে আমাকে সাহায্য করতে পারে। এটা শুনে জিয়াও টিয়ানেন বলে আমাদের সাথে তো এখন এখানে তেমন কেউই নেই, আমরা কাকে আপনার সাথে পাঠাবো? তার সাথে সাথে আমাদেরকেও দ্রুত ব্ল্যাক মুন ট্রেজার হাউসে যেতে হবে। এর জন্য আমার মনে হচ্ছে ডাক্তার হোয়াংফু আপনি একাই ট্রেজার হাউসে চলে যান। এটা বলে সে ট্রেজার হাউসের চাবি ইউনচির দিকে এগিয়ে দেয়, যেটাতে ইউনচি অ্যাক্টিং করে বলে আরে না না, আমি এক আউটসাইডার, আমি কি করে আপনাদের ট্রেজার হাউসের চাবি নিতে পারি? যেটা শুনে জিয়াও টিয়ানেন বলে আপনি এটা কি ধরনের কথা বলছেন? আপনি তো লুও চেনকে নিজের গ্র্যান্ডসন অ্যাকসেপ্ট করেছেন, এর জন্য আপনিও আমাদের ফ্যামিলির একজন। যেসব শুনে তো ইউনচি মনে মনে খুবই খুশি হচ্ছিল, আর সে ওই চাবিও অ্যাকসেপ্ট করে নেয়। যার পরে জিয়াও টিয়ানেন এবং ওই এল্ডার ব্ল্যাক মুন পাভেলিয়নে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে।
আর এদিকে ইউনচি সোজা ট্রেজার হাউসে চলে আসে, যেখানে পৌঁছে সে বলে ফাইনালি এখানে আমি যা করতে এসেছিলাম সেটা সাকসেসফুল হয়ে গেল। এটা বলে সে ওখানে থাকা সমস্ত ট্রেজারকে নিজের কাছে রেখে দেয়। সে তো জিয়াও সেক্টর পুরো ট্রেজার হাউসকেই খালি করে দেয়। আর এরপরে সে লুওচেনের কাছে চলে আসে এবং তাকে বলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। যেটাতে লুওচেন বলে কি কথা গ্র্যান্ডফাদার? তো ইউনচি বলে আমি তোমাকে একটা জরুরি কথা বলতে চলেছি, যেটা শুনে হয়তো তোমার হার্ট অ্যাটাক হতে পারে। তো মনোযোগ সহকারে দেখো, আমি হলাম তোমার গ্র্যান্ডফাদার। যেটা বলেই সে নিজের অরিজিনাল ফর্মে চলে আসে। এটা দেখে তো লুওচেনের এক অনেক বড় ঝটকা লাগে। অন্যদিকে সিন শিফট হয়ে ব্ল্যাক মুন প্যাভিলিয়নে চলে আসে, যেখানে জিয়াও টিয়ানান ওনারকে বলে আমরা এখানে ড্রাগন পিল নিতে এসেছি, আর ড্রাগন পিলের জন্য আমাদেরকে এখানে মাস্টার হুয়াংফু পাঠিয়েছে। যেটা শুনে ওই ওনার তৎক্ষণাৎ ড্রাগন পিল বের করে এদেরকে দিয়ে দেয়, কারণ লাস্ট টাইম যখন ইউনচি এখানে এসেছিল সে নিজেই ড্রাগন পিল এখানে রেখে গিয়েছিল। আর সে বলেছিল যেই আমার নাম করে ড্রাগন পিল নিতে আসবে তাকে এটা দিয়ে দিও। এরপরে আমরা নেক্সট সিনে দেখি জিয়াও টিয়ানান ওই পিল নিয়ে জিয়াও সেক্টে ফিরে আসে, কিন্তু জিয়াও সেক্টে আসার সাথে সাথে সে দেখতে পায় চারিদিকে ভাগদৌড় লেগে রয়েছে, যেখানে একটা ডিসেবল ওদেরকে বলে আপনার ছেলে এখন আগের থেকে আরো বেশি ইনজুর্ড হয়ে গেছে, জানি না ডাক্তার হুয়াংফু কোথায় চলে গেছেন। এটা শুনে জিয়াও টিয়ানান নিজের ছেলেকে দেখতে আসে, যেখানে সে লুওচেনের এরকম খারাপ অবস্থা দেখে অনেক বেশি টেনশনে পড়ে যায়। আর তার হাত থেকে ওই ড্রাগন পিল নিচে এসে পড়ে, যার পরে একটা ডিসেবল ভুল করে তার উপরে পা রেখে দেয়। আর আমরা জানতে পারি ওই ড্রাগন পিল আসলে নকল, যেটা ইউনচি এমন ভাবে বানিয়েছিল যে যতক্ষণ না পর্যন্ত সেটা ব্রেক হচ্ছে কেউই বুঝতে পারবে না যে ওটা নকল ড্রাগন পিল। এসব কিছু দেখে তো জিয়াও টিয়ানানের এক অনেক বড় ঝটকা লাগে, কিন্তু তার জন্য এখনো আরো এক খারাপ খবর বাকি ছিল। আচমকা একটা ডিসেবল তার সামনে এসে তাকে বলে দ্রুত আমাদের সাথে ট্রেজার হলে চলুন। যেখানে পৌঁছানোর পরে জিয়াও টিয়ানান দেখতে পায় ওই জায়গা তো সম্পূর্ণরূপে খালি হয়ে গেছে, শুধু ইউনচি যাওয়ার আগে একটা নোট রেখে গিয়েছিল, যেখানে সে লিখেছিল আমাকে আপ্যায়ন করার জন্য তোমার অনেক অনেক ধন্যবাদ, আর এখন তোমার ছেলের যা অবস্থা তাতে মনে হয় না সে আর কখনো ঠিক হবে। এসব জানার পরে তো জিয়াও টিয়ানান প্রায় অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা ইউনচিকে দেখতে পাই যে জিয়াও সেক্ট থেকে বাইরে যাচ্ছিল, যেখানে জ্যাসমিন এত বেশি ট্রেজার এবং মেডিসিন দেখে ইউনচিকে বলে তোমার প্ল্যান তো দেখছি একদম অসাম, তুমি তো এক রাতেই পুরো জিয়াও সেক্টকে একদম ভিখারি বানিয়ে দিলে। যেসব শুনে ইউনচিও হেসে বলে তাহলে তুমি মানলে তো আমার বুদ্ধির কোনো জবাব নেই। কিন্তু তখনই আচমকা ইউনচির সামনে লুওচেনের মাস্টার জিয়াও যাই চলে আসে, যে ইউনচিকে এখানে দেখে বলে মাস্টার হুয়াংফু আপনি এখানে কি করছেন? যেটাতে ইউনচি বলে তেমন কিছু না, আমি শুধু নিজেকে ফ্রেশ করতে একটু খোলা জায়গায় এসেছি। যেটা শুনে মাস্টার যাই ইউনচিকে আর কিচ্ছু বলে না, কিন্তু এর আগে ইউনচি সেখান থেকে চলে যেতে পারতো। তখনই ওনার কাছে একটা মেসেজ আসে যে মাস্টার হুয়াংফুকে আটক করে নাও, উনি আসল ডাক্তার নন। তার সাথে সাথে ইউনচি যা কিছু করেছে সেসব মাস্টার যাইও জানতে পেরে যায়, যেটাতে তো তার অনেক বেশি রাগ উঠে পড়ে, আর সে রেগে ইউনচির উপরে হামলা করা শুরু করে দেয়। ইউনচিও নিজের শ্যাডো ডান্সিং টেকনিক ইউজ করে ওইসব অ্যাটাককে ডজ করতে লাগে, কিন্তু এরই মধ্যে সে মাস্টার জাইয়ের এক অ্যাটাকের সাথে ধাক্কা খেয়ে নিচে এসে পড়ে, যেখানে সে অজ্ঞান হয়ে যাওয়ার অ্যাক্টিং করে। যেটাতে মাস্টার জাই খুশি হয়ে ইউনচির কাছে চলে আসে, কিন্তু তখনই ইউনচি একটা থান্ডার বোমকে অ্যাক্টিভেট করে দেয়, যার কারণে ওখানে অনেক বড় ব্লাস্ট হয়। এখন ধোঁয়া সরার পরে আমরা দেখতে পাই মাস্টার জাই নিজের সামনে একটা শিল্ড বানিয়ে ওই বোমের হাত থেকে বেঁচে গিয়েছিল। তার সাথে সাথে সে ইউনচিকে দেখে বলে তোমার সাহস কি করে হলো আমাদের সেক্টর ট্রেজার চুরি করার? জ্যাসমিনও এখানে মাস্টার জাইকে দেখে ইউনচিকে বলে মনে হচ্ছে এখন আমাকেই তোমাকে সাহায্য করতে হবে। যেটা শুনে ইউনচি তাকে বলে তোমার বাইরে আসার কোনো প্রয়োজন নেই। এটা বলে সে নিজের শ্যাডো ডান্সিং টেকনিক ইউজ করে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে, যেখানে মাস্টার জাইও ইউনচির পিছু ছাড়ে না। যেটাতে ইউনচি তৎক্ষণাৎ এক গান বের করে মাস্টার জাইয়ের ওপরে অ্যাটাক করে দেয়, কিন্তু লাস্ট মোমেন্টে মাস্টার জাই নিজের সামনে একটা শিল্ড বানিয়ে ওই অ্যাটাক থেকে বেঁচে যায়। তার সাথে সাথে সে রেগে ইউনচিকে বলে আমি তোমাকে জীবিত ছাড়বো না। যেটা বলে সে তৎক্ষণাৎ ইউনচির দিকে এগোয় আর তার উপরে হামলা করাও শুরু করে, যেটাতে ইউনচিও ডেভিল গডের ফার্স্ট স্টার অ্যাক্টিভেট করে নেয়, যার পরে ওরা দুজন নিজেদের পুরো পাওয়ার ইউজ করে একে অপরকে হিট করে। অন্যদিকে আমরা দেখি মিস জুরনও সেখানে পৌঁছে গিয়েছিল, যে ইউনচিকে মাস্টার জাইয়ের সাথে ফাইট করতে দেখে তৎক্ষণাৎ নিজের স্পিরিচুয়াল বৃষ্টিকে অ্যাক্টিভেট করে। এদিকে আমরা দেখতে পাই ইউনচির পাওয়ার কম হওয়ার কারণে সে মাস্টার জাইয়ের সামনে বেশিক্ষণ টিকতে পারে না, আর সে খুব খারাপভাবে ইনজোর্ড হয়ে যায়। কিন্তু এর আগে মাস্টার জাই তার প্রাণ নিতে পারতো, তখনই সেখানে লাস্ট মোমেন্টে মিস জুরন চলে আসে, যে আসার সাথে সাথে ইউনচিকে নিজের স্পিরিচুয়াল বৃষ্টির উপরে বসিয়ে নেয় আর সে তাকে উড়িয়ে দূরে নিয়ে যেতে লাগে। যেখানে রাস্তায় জুরন ইউনচিকে বলে তুমি গত কয়েকদিন ধরে গায়েব ছিলে, আমার তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল, আর আমি তো ভাবতাম তুমি একটা ভালো পার্সন, কিন্তু আমি জানতাম না তুমি এমন খারাপ কাজও করতে পারো। যেটাতে ইউনচি বলে আসলে ব্যাপারটা এটা নয়, ব্যাপারটা হলো গিয়ে যারা খারাপ আমি তাদের জন্য আরো বেশি খারাপ হয়ে যাই, আর অন্যদিকে সুন্দরী মেয়ে মানে তোমার মতো মেয়েদের জন্য আমি তো অনেক বেশি ভালো। এরপরে ইউনচি জুরনকে বলে তুমি এখানে কি করছো?
যেটাতে জুরন বলে আমি জিনিউস সেক্টরতে তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু আমি তোমাকে কোথাও খুঁজে পাইনি। এর জন্য আমার মনে হয়েছে জিয়াও সেক্টরে আমি তোমার কোনো ইনফরমেশন পেতে পারি, কিন্তু এখানে আসার পরে আমার সাক্ষাৎ তোমার সাথেই হয়ে গেল। এরপরে জুরন ইউনচিকে বলে আমরা এই ফ্লাইং মিস্টিক বিস্টের ইউজ করে সোজা ইম্পেরিয়াল সিটিতে যাব, যেখানে আমার ফ্যামিলি আমার জন্য অপেক্ষা করছে, আর ওই জায়গাতেই তুমি জিয়াও সেক্টরের হাত থেকে বেঁচে জীবিত থাকতে পারবে। ইউনচি জুরনের কথা শুনে বলে জানি না তোমার ফ্যামিলি কেমন হবে, কারণ ওনাদের কাছে এরকম হাই লেভেলের ফ্লাইং মিস্টিক বিস্ট রয়েছে। মনে হচ্ছে তোমার ফ্যামিলি অনেক বেশি পাওয়ারফুল। এর আগে জুরন তাকে কোনো উত্তর দিতে পারতো, তখনই আচমকা ইউনচির নজর পিছনে একটা বার্ডের উপরে পড়ে, যেটা মাস্টার যাই উড়িয়ে ওদের দিকে আসছিল। এখন ইউনচি এবং জুরন এটা দেখে তো একটু টেনশনে পড়ে যায়। এর জন্য তারা নিজেদের ফ্লাইং বিস্টকে দ্রুত উড়িয়ে সেখান থেকে যেতে লাগে, যেখানে মাস্টার যাইও ওদের পিছু করতে করতে কন্টিনিউ ওদের উপরে হামলা করছিল। এখন ওইসব অ্যাটাকের সাথে ধাক্কা খাওয়ার কারণে জুরনের ফ্লাইং মিস্টিক বিস্ট নিজেকে সামলাতে পারে না, আর সে দ্রুত নিচে যেতে লাগে। এখন এরকম সিচুয়েশন দেখে জুরন নিজের সমস্ত মিস্টিক পাওয়ার তার বিস্টকে দিয়ে দেয়, যার কারণে সে আবারও নিজেকে কন্ট্রোল করে হাওয়ায় অনেক উপরে চলে আসে। অন্যদিকে মাস্টার যাই নিচে থেকে যায়, কিন্তু সে একদমই হার মানে না। এদিকে ইউনচি জুরনকে বলে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে এত বিপদে ফেলে দিলাম। যেটাতে জুরনও বলে আরে না না, তোমার এরকম কথা বলা একদমই উচিত নয়, আমি নিজে থেকেই এই ডিসিশন নিয়েছি, এখানে তোমার কোনো ভুল নেই। এরা এভাবে কথাবার্তা বলছিলই কি তখনই মাস্টার যাই দ্রুত উপর থেকে এসে ইউনচিকে নিজের ইগলের সাহায্যে ধরে নেয়, যেখানে ইউনচি ওই ইগলের হাত থেকে বাঁচার জন্য সে তৎক্ষণাৎ নিজের গান বাইরে বের করে ওই ইগলের উপরে শুট করে, যার কারণে ওই ইগল অনেক খারাপ ভাবে ইনজোর্ড হয়ে যায়, আর সে ইউনচিকে ছেড়ে দেয়, যেখানে ইউনচির হাত থেকে তার গানও নিচে পড়ে যায়, যেটা মাস্টার যাই তৎক্ষণাৎ ধরে নেয়। অন্যদিকে ইউনচিকে নিচে পড়তে দেখে জুরন নিজের ফ্লাইং মিস্টিক বিস্ট ইউজ করে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু মাস্টার যাই এখনো তাদের পিছু ছাড়ছিল না, আর সে ওই গান ইউজ করে ইউনচিদের উপরে হামলা করা শুরু করে দেয়, যার প্রথম শুটে ফ্লাইং মিস্টিক বিস্ট ইনজোর্ড হয়ে যায়। অন্যদিকে মাস্টার যাই দ্বিতীয় শুট জুরনের উপরে করতে চাচ্ছিল, কিন্তু ইউনচির সামনে এসে সেটা নিজের উপরে নিয়ে নেয়, যার কারণে ইউনচির হাত ইনজোর্ড হয়ে যায়। এদিকে মাস্টার যাই ওদের সামনে এসে ফাইনাল অ্যাটাক করতে যাচ্ছিল। ইউনচি জানতো যদি ওই গানের বুলেট সোজা এসে জুরনের বডিতে হিট হয় তাহলে সে আর নিজেকে বাঁচাতে পারবে না। এর জন্য ইউনচি জুরনকে বলে তৈরি হয়ে যাও, আমাদেরকে নিচে ঝাঁপ দিতে হবে, আমাদের কাছে বাঁচার শুধু এই একমাত্র উপায়ই আছে। যেটা বলার সাথে সাথেই তারা নিচে জাম্প করে, যেখানে মাস্টার যাইও তাদের উপরে হামলা করে তাদেরকে একে অপরের থেকে আলাদা করে দেয়। তার সাথে সাথে সেও ইউনচিকে ধরার জন্য নিজের ইগলের ইউজ করে ইউনচির পিছনে যেতে যাচ্ছিল, কিন্তু তখনই আচমকা তার ইগল হাওয়ার মধ্যে থেমে চিৎকার করতে লাগে, কারণ নিচে থাকা একটা সিলকে দেখে সে নিচে যেতে চাচ্ছিল না। এমনটা মনে হচ্ছিল ওই ইগল ভয় পাচ্ছে। মাস্টার যাইও বুঝতে পারছিল না যে তার ইগল এখান থেকে দূরে কেন পালাচ্ছে, কিন্তু সে ইউনচিকে মারার জন্য এখানে অবশ্যই ফিরে আসবে। অন্যদিকে আমরা ইউনচিকে দেখতে পাই যে দ্রুত নিচে পড়ছিল। জেসমিন ইউনচিকে বলে তুমি এটা কি করছো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? যেটাতে ইউনচি জেসমিনকে উত্তর দেয় আমাকে এটা করতেই হবে, আমার তোমার কিছু এনার্জির প্রয়োজন, যদি আমি একসাথে বেশি পরিমাণ মিস্টিক এনার্জি একত্রিত করতে পারি তাহলে আমি মিস জুরনের প্রাণ বাঁচাতে পারবো। যেটাতে জেসমিন ইউনচিকে বলে যদি আমি তোমাকে নিজের এনার্জি পাস আউট করি তাহলে তোমার মিস্টিক বোনস ডিস্ট্রয় হয়ে যাবে, তুমি আমার এনার্জি হ্যান্ডেল করতে পারবে না, আর এই সামান্য একটা মেয়ের জন্য তুমি কি নিজের জীবনের ঝুঁকি নিতে চাও? যেটাতে ইউনচি উত্তর দেয় এই মেয়ে আমাকে অনেক সাহায্য করেছে, এর জন্য এইটুকু তো আমাকে করতেই হবে। যেটা শুনে জেসমিনও এগ্রি হয়ে যায়, আর সে নিজের মিস্টিক এনার্জি ইউনচিকে দিয়ে দেয়, যেটার ইউজ করে সে জুরনকে হাওয়ার মধ্যে ফ্লোট করাতে লাগে, কিন্তু এর কারণে সে নিজে দ্রুত নিচের দিকে যেতে শুরু করে। জুরন ইউনচিকে এমন নিচে পড়তে দেখে অনেকে বেশি চিন্তিত হয়ে যায়। কিছুক্ষণ সময় পরে ওরা দুজনে নিচে চলে আসে, যেখানে জুরন খুব স্লো নিচে আসার কারণে সে বেঁচে যায়, কিন্তু ইউনচি দ্রুত মাটিতে পড়ার কারণে তার মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। তাকে দেখে এমনটা মনে হচ্ছিল সে আর বাঁচবে না। জুরন তো এইরকম সিচুয়েশন দেখে অনেকে বেশি টেনশনে চলে আসে, আর সে নিজের এনার্জি ইউনচিকে দিয়ে তাকে হিল করার চেষ্টা করে। তার সাথে সাথে সে ইউনচিকে বলে তুমি এভাবে কিছুতেই মরতে পারো না, প্লিজ উঠে পড়ো, কিন্তু ইউনচির তো জ্ঞান ফেরে না। যেটা দেখে তো জুরন কান্না করতে লাগে। সে ইউনচির বুকে মাথা রেখে বলে আমাকে ক্ষমা করে দিও, আমি অনেকে বেশি ইউজলেস, তুমি আমার জন্য এত কিছু করলে আর আমি তোমাকে বাঁচানোর জন্য কিছু করতে পারলাম না। এসব বলে তো জুরন ইমোশনাল হয়ে কান্না করছিল। তখনই আচমকা আমরা ইউনচির আওয়াজ শুনতে পাই, যে জুরনকে বলে প্লিজ আমার উপর থেকে সরে যাও, আমার ব্যথা করছে। জুরন তো ইউনচিকে জীবিত দেখে অনেকে বেশি খুশি হয়ে যায় আর বলে ইউনচি তুমি ঠিক আছো, আমার তো মনে হয়েছিল তুমি মারা গেছো। যেটাতে ইউনচি মজা করে বলে হ্যাঁ আমি মারাই গিয়েছিলাম, গডের সাথে আমার সাক্ষাৎ হয়ে গিয়েছিল, কিন্তু গড আমাকে বলল তুমি এত সহজে কিভাবে মরতে পারো, তুমি নিজের জন্য এত সুন্দরী একটা মেয়েকে কান্না করতে বাধ্য করেছো, আর গডেরও তোমার মতো মেয়ের কান্না একদমই পছন্দ হচ্ছিল না।
এর জন্য গড আমাকে বলল তুমি ফিরে যাও আর ওকে চুপ করাও। এখন ইউনচির এরকম কথা শুনে জুরন তাকে বলে তুমি এরকম অবস্থা তো মজা কিভাবে করতে পারো। তার সাথে সাথে সে একটু ব্লাশও করতে লাগে, কিন্তু তখনই আচমকা তারা কারোর আওয়াজ শুনতে পায় যারা দ্রুত তাদের দিকে আসছিল, যেটাতে জুরন তৎক্ষণাৎ নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ে। তার সাথে সাথে সে নিজের তলোয়ারকেও বাইরে বের করে নেয়। আসলে ওই আওয়াজ আর কারণ না, বরং দুই ছোট্ট ছেলে মেয়ের ছিল যাদেরকে একটা বড় লেভেল 7-এর বিস্ট ফলো করছিল। কিন্তু এর আগে ওই বিস্ট ওদের দুজনকে মেরে ফেলতে পারত। তখনই আচমকা মিস জুরন ওদের সামনে এসে ওদেরকে বাঁচিয়ে নেয়। তার সাথে সাথে আমরা দেখতে পাই ওখানে ওই বিস্ট একা ছিল না, বরং তার অনেক সাথীরাও সেখানে প্রেজেন্ট ছিল যারা ওদেরকে চারিপাশ থেকে ঘিরে নেয়। যেটা দেখে ইউনচি তৎক্ষণাৎ নিজের কাছে থাকা ড্র্যাগন পিলকে বাইরে বের করে, যেটার এনার্জি ফিল করে ওখানে থাকা সমস্ত বিস্ট ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কারণ ড্র্যাগন এক কিং লেভেলের বিস্ট, যার এনার্জি ফিল করে যে কোনো নর্মাল বিস্ট ভয় পেয়ে এমনিতেই পালিয়ে যাবে। এখন ওই বিস্টদের সেখান থেকে যাওয়ার পরে ওই দুই ছেলে মেয়ে জুরনকে ধন্যবাদ জানায়। তার সাথে সাথে ওই ছেলে বলে আমার নাম হলো ফ্যাং আর এ হলো আমার সিস্টার জুনির। যেটাতে জুরন ওদেরকে জিজ্ঞেস করে তোমরা কি এখানেই থাকো, যেটাতে ওরা বলে এখানেই পাশে আমাদের গ্রাম রয়েছে। জুরন জানতো ইউনচির অবস্থা এখন অনেক বেশি খারাপ, এর জন্য আমাদেরকে এই বাচ্চাদের সাথে ওদের গ্রামে যেতে হবে যাতে আমরা সাহায্য পেতে পারি। এখন এটা ভেবেই ওরা দুজন ওই বাচ্চাদের সাথে ওদের গ্রামের দিকে যেতে লাগে, যেখানে একটা জঙ্গলে পৌঁছানোর সাথে সাথেই কিছু সৈনিক নিজেদের অ্যারো ইউজ করে ওদের ওপরে হামলা করে দেয়, যেই অ্যারোগুলো মিস জুরন সামনে এসে ব্লক করে ফেলে। এরপরে আমরা জানতে পারি ওই সৈনিকরা আর কেউ না, বরং ফ্যাংয়ের আঙ্কেল এবং তার কিছু সাথী, যারা নিজেদের ভিলেজকে প্রোটেক্ট করছিল। কিন্তু যখন তারা সেখানে ফ্যাং এবং তার সিস্টারকে দেখতে পায় তো তারা হামলা করা বন্ধ করে দেয়। তার সাথে সাথে সেখানে ফিনিক্স ভিলেজের লিডার মানে ফ্যাংয়ের ফাদারও পৌঁছে যায়, যে নিজের ছেলে মেয়েকে জীবিত দেখে অনেক বেশি খুশি হয়। তার সাথে সাথে সে যখন সমস্ত ঘটনা জানতে পারে সে ইউনচি এবং জুরনকে সাহায্য করার জন্য নিজেদের গ্রামে নিয়ে যেতে লাগে, যেখানে রাস্তায় ফ্যাংয়ের ফাদার ইউনচি এবং জুরনকে ধন্যবাদ জানায়। কারণ যদি ওরা দুজন সময় থাকতে না আসতো তাহলে হয়তো আজকে তার ছেলে মেয়ে মারা যেত। ওরা এভাবে কথা বলতে বলতে সামনের দিকে যেতে লাগে, যেখানে কিছু দূর যাওয়ার পরে ফ্যাং খুশি হয়ে বলে ফাইনালি আমরা আমাদের গ্রামে পৌঁছে গেছি। কিন্তু ইউনচি এবং জুরন দেখে সামনে তো কোনো ভিলেজ নেই, যেটা ওদেরকে অনেক বেশি অবাক করছিল। কিন্তু তখনই আচমকা আমরা দেখি জুনির সামনের দিকে গিয়ে একটা স্পেল পড়ে, যে স্পেল ফিনিক্স ভিলেজকে সম্পূর্ণরূপে হাইড করে রেখেছিল। আর স্পেলের ব্যারিয়ারকে পার করার পরেই ওরা সবাই ফিনিক্স ভিলেজে পৌঁছে যায়, যেখানে ভিতরে যাওয়ার পরে ইউনচি আশেপাশে থাকা লোকেদেরকে দেখে বলে এরা সবাই তো দেখছি অনেক বেশি দুর্বল, আমার মনে হয় না এদের মধ্য থেকে কেউই লেভেল 10-এর ওপরের ওরিয়ার হবে। তাহলে এরা নিজেদেরকে প্রোটেক্ট কিভাবে করে? এদের কাছে কি কোনো সিক্রেট পাওয়ার রয়েছে? যেটাতে জেসমিন উত্তর দেয় এদের কাছে সিক্রেট পাওয়ারের থেকেও অনেক বড় কিছু আছে, এদের সবার মধ্যে ফিনিক্স ব্লাড লাইন রয়েছে। যেটা শুনে তো ইউনচি অবাক হয়ে বলে তুমি কি লেজেন্ডারি এনশিয়েন্ট মিথিক্যাল বিস্ট ফিনিক্সের কথা বলছো? তো জেসমিন উত্তর দেয় হ্যাঁ, তুমি একদম ঠিকই ধরেছো। আমার মনে হচ্ছে এরা ফিনিক্স বিস্টের গার্জিয়ান ফ্যামিলি, যাদের কাজ হলো ফিনিক্স এবং তার ট্রেজারকে রক্ষা করা। ইউনচি জেসমিনের এসব কথা শুনে তৎক্ষণাৎ সাইডের দিকে দেখে, যেখানে এক গুহার ভিতর থেকে অনেক বেশি আলো বেরোচ্ছিল, যেটাতে সে বুঝতে পেরে যায় জেসমিন যা কিছু বলছে সেটা সত্যি। অন্যদিকে আমরা দেখি ফিনিক্স ভিলেজের লিডার ওদের দুজনকে বলে আমরা তোমাদের জন্য অলরেডি রুম রেডি করে দিয়েছি, যেখানে তোমরা গিয়ে রেস্ট করতে পারো। এখন রুমে আসার পরে ইউনচি দেখে রুম তো অনেক বেশি ভালো। তার সাথে সাথে ফিনিক্স ভিলেজের লিডার বলে যদি তোমাদের আরো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই বলো। যার পরে লিডার সেখান থেকে চলে যাচ্ছিল কি তখনই ইউনচি বলে আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে আপনারা কি সত্যি সত্যি ফিনিক্স বিস্টের গার্জিয়ান ফ্যামিলি? যেটা শুনে তো ওই লিডার একটু রেগে যায় আর সে রেগে রুম থেকে বাইরে চলে আসে। তো ইউনচিও তাকে ফলো করে বাইরে এসে পড়ে, যেখানে লিডার ইউনচিকে বলে আমার আগেই বুঝে যাওয়া উচিত ছিল তোমরা এখানে ফিনিক্স ট্রেজারকে নিতে এসেছো বাকি সবার মতো। যেটা শুনে ইউনচি উত্তর দেয় আপনার হয়তো কোনো ভুল ধারণা হয়েছে, আমি আর জুরন এক এনিমির কারণে এখানে নিচে এসে পড়েছি। যেটা শুনে তো ওই লিডারের একটুকু বিশ্বাস হচ্ছিল না, আর সে বলে এটা কতটা অদ্ভুত ব্যাপার তাই না? যেটাতে ইউনচি ওনাকে বিশ্বাস করানোর জন্য বলে হ্যাঁ, আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আপনি একদম ঠিকই বলেছেন, আমি তো আগে থেকেই জানতাম আমরা এই পাহাড়ের নিচে এসে পড়বো। তার সাথে সাথে আমি নিজেকে জেনে শুনেই ইনজুর্ড করেছি, তার উপরে এই কথাটাও আমি আগে থেকেই জানতাম যে আপনার বাচ্চারা বিপদে পড়বে, আর ওদেরকে যদি আমি বাঁচিয়ে নিই তাহলে আপনি আমাদের ফিনিক্স ভিলেজের ভিতরে নিয়ে আসবেন। যেসব কথা শুনে তো লিডার বলে হতেও পারে তুমি সত্যি বলছো, কিন্তু এ বিষয়ে আমি কিচ্ছু জানি না। এরপরও যদি তোমার ইচ্ছে ফিনিক্স ট্রেজার হাসিল করার হয় তাহলে ভুলে যাও, কারণ সেটার সামনে এক এমন ফরমেশন রয়েছে যেটা তুমি কখনোই ব্রেক করতে পারবে না। ইউনচি লিডারের কথা শুনে বলে তাহলে তো এখানে আসা আমার বেকার হয়ে গেল। তার সাথে সাথে সে বলে আপনার গ্রামবাসীরা তো অনেক বেশি দুর্বল, যাদের মধ্য থেকে কেউই লেভেল 10-এর উপরের কাল্টিভেটর নয়, তাহলে আপনারা এই ভিলেজকে প্রোটেক্ট কিভাবে করেন?
যেটা শুনে ওই লিডার কোনো উত্তর দেয় না আর রেগে সেখান থেকে যেতে লাগে এবং ইউনচিকে বলে দ্রুত নিজেকে রিকভার করো আর এখান থেকে চলে যাও। এখন লিডারের সেখান থেকে যাওয়ার পরে জুরন ঘর থেকে বাইরে চলে আসে, যেও সমস্ত কথা শুনে নিয়েছিল আর সে ইউনচিকে এই বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু ইউনচি তার থেকে পিছু ছাড়ানোর জন্য বলে আমার তো অনেক ঘুম পেয়েছে, আমি তো ঘুমোতে যাচ্ছি আর বেডের উপরে কবজা করার জন্য। যেটা শুনে জুরনও তাকে ফলো করে দ্রুত ভিতরে চলে আসে। এরপরে আমাদেরকে কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি ইউনচি আর জুরন তো গ্রামবাসীদের সঙ্গে অনেক আনন্দের দিন কাটাচ্ছিল। তারা নিজেদেরকে রিকভার করার সাথে সাথে গ্রামবাসীদেরকেও সাহায্য করছিল। অন্যদিকে লিডারও ওদের দুজনের উপর নজর রাখছিল। কিন্তু ধীরে ধীরে যত সময় কাটতে থাকে লিডারও ইউনচি এবং জুরনকে পছন্দ করতে শুরু করে, কারণ ওরা গ্রামবাসীদের সাথে খুব ভালো বিহেভ করছিল আর ওদেরকে দেখে একদমই এমনটা মনে হচ্ছিল না যে ওরা এখানে কোনো প্ল্যান করে এসেছে। এরপরে আমাদেরকে কিছু সপ্তাহ পরের সিন দেখানো হয়, যেখানে একটা সন্ধ্যায় আমরা দেখি মাস্টার যাই নিজের কিছু সোলজারদের নিয়ে ওই মাউন্টেনে পৌঁছে যায় যাতে সে ইউনচি এবং জুরনকে ধরতে পারে। তার সাথে সাথে মাস্টার যাই ফিনিক্স ট্রেজারের বিষয় জানতো যে ওটাও এই মাউন্টেনেই কোনো না কোনো জায়গায় প্রেজেন্ট রয়েছে। অন্যদিকে আমরা এক রুমে ইউনচি এবং জুরনকে দেখতে পাই, যেখানে জুরন ইউনচির হাতে হওয়া ইনজুরি দেখে বলে তুমি তো খুবই দ্রুত নিজেকে রিকভার করে নিয়েছো। যেটাতে ইউনচি উত্তর দেয় কেন না, কারণ আমি অনেক ভালো ডাক্তার, তার সাথে সাথে তুমি আমাকে অনেক যত্ন করেছো, তাহলে আমার ইনজুরি তো ঠিক হওয়ারই ছিল। জুরন এসব কথা শুনে তো ব্লাশ করতে লাগে। তার সাথে সাথে সে ইউনচিকে বলে পরের বার থেকে কখনোই কারোর জন্য নিজের প্রাণের এরকম ঝুঁকি নিও না। যেটা শুনে ইউনচির তার পাস্ট লাইফের কথা মনে পড়ে আর সে বলে আমি আর কখনোই ওইসব লোকেদেরকে হারাতে চাই না যারা আমাকে ভালোবাসে, ওদের প্রাণ বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি। জুরন তো ইউনচির কথা শুনে অনেক বেশি খুশি হচ্ছিল, কিন্তু তখনই আচমকা তারা বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পায়। যেটা শুনে তারা তৎক্ষণাৎ রুম থেকে বাইরে চলে আসে আর তারা জানতে পারে ফিনিক্স ভিলেজের উপরে হামলা হয়ে গেছে আর কেউ ফিনিক্স ভিলেজের বাইরে থাকা প্রোটেক্টিভ শিল্ডকে ব্রেক করার চেষ্টা করছে। যেটা আসলে আর কেউ না বরং মাস্টার যাই এবং তার সোলজাররা ছিল। যেখানে মাস্টার যাই খুশি হয়ে বলে আজকে ইউনচির কারণে তারা ফিনিক্স ট্রেজারও পেয়ে যাবে। এখন মাস্টার যাইয়ের নর্মাল সোলজাররা নিজেদের পুরো পাওয়ার ইউজ করে ফিনিক্স ভিলেজের ব্যারিয়ারকে ব্রেক করার চেষ্টা করছিল, কিন্তু তারা এটাতে সাকসেসফুল হয় না। যেটা দেখে মাস্টার যাই ওদেরকে সামন থেকে সরতে বলে, কারণ সে নিজের স্পিরিচুয়াল ইগল ইউজ করে ওই ব্যারিয়ারের উপরে হামলা করে দেয়, যেই অ্যাটাক অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার কারণে সামনে থাকা শিল্ড ব্রেক হয়ে যায়। এখন এটা দেখে ফিনিক্স ভিলেজের লিডার তো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে তৎক্ষণাৎ নিজের সাথীদেরকে বলে ফাইটের জন্য তৈরি হয়ে যাও। যেটা শুনে ফিনিক্স ভিলেজের ওরিয়াররা এক টেকনিক পারফর্ম করতে লাগে, যেটা দেখতে অনেক বেশি ওল্ড মনে হচ্ছিল, আর সেটা ইউজ করে তারা নর্মাল ওরিয়ারকে তো হারাতে পারবে, কিন্তু মাস্টার জাইয়ের মতো পাওয়ারফুল যোদ্ধাকে হারানো ওদের সামর্থ্যের বাইরে। আর এখানেও ঠিক এমনটাই হয়, যেখানে মাস্টার জাইয়ের এক স্পিরিচুয়াল অ্যাটাকের কারণে ওরা সবাই উড়ে দূরে চলে যায়। তার সাথে সাথে মাস্টার জাইয়ের অর্ডারে সোলজারদের কমান্ডার সোজা গিয়ে লিডারের উপরে হামলা করে দেয়, যেখানে সে এক পাওয়ারফুল অ্যাটাকের সাথে লিডারকে ইনজুরি করে ফেলে। তার সাথে সাথে সে লিডারকে প্রাণে মেরে ফেলতে চাচ্ছিল, কিন্তু এর আগে ওই কমান্ডার লিডারকে মারতে পারতো তখনই জুরন নিজের তলোয়ার ইউজ করে ওই কমান্ডারকে পিছনে পাঠিয়ে দেয়। এদিকে লিডারের মেয়ে জুনির নিজের ফাদারকে আহত দেখে অনেক বেশি টেনশনে পড়ে যায়, কারণ লিডারের অবস্থা তেমন একটা ভালো মনে হচ্ছিল না, আর এর কারণে সে কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে মাস্টার জাইয়ের সাথে আসা কমান্ডার জুরনকে দেখে বলে কিউট লেডি, এখানে থাকা তোমার একদমই মানায় না, বরং তোমাকে তো আমাদের সাথে যাওয়া উচিত। যেটা শুনে জুরন তো অনেক বেশি রেগে যায় আর সে নিজের লকেটে লেগে থাকা একটা বিটকে ব্রেক করে ফেলে, যার কারণে হঠাৎ করেই তার মিস্টিকের পাওয়ার অনেক বেশি বেড়ে যায়। মাস্টার যাইও জুরনের এরকম পাওয়ারফুল মিস্টিক এনার্জি দেখে অবাক হয়ে বলে আসলে এই মেয়ে কে, যে এতদিন ধরে বিট লকেটের ইউজ করে নিজের পাওয়ারকে সাপ্রেস করে রেখেছিল। এদিকে জুরন অ্যাটাক করার জন্য হাওয়ায় জাম্প করে আর সে নিজের এম্পারার টেকনিকের সাহায্যে অনেক পাওয়ারফুল স্ল্যাশ অ্যাটাক করে দেয়, যার কারণে জিয়াও সেক্টর অনেক সোলজার মারা যায়। কিন্তু এত পাওয়ারফুল টেকনিক ইউজ করার কারণে জুরনের হাতে খুব বেশি পেন হচ্ছিল, আর এটারই সুযোগ নিয়ে ওই কমান্ডার দ্রুত মুভ করে জুরনের পিছনে চলে আসে, যেখানে সে নিজের ইভিল এনার্জির সাহায্যে জুরনকে হিট করে দেয়। আর সে জুরনের উপরে পা রেখে বলে তুমি দেখতে তো অনেক বেশি সুন্দর, কিন্তু আমাকে ক্ষমা করে দিও, এটা লড়াইয়ের জায়গা, এখানে আমি তোমার উপরে কোনো রকম দয়া দেখাতে পারবো না। এসব বলে সে জুরনকে কষ্ট দেওয়ার চেষ্টা করছিল, যেটা দেখে জুনির নিজের সোলজারকে বলে সামনে এগিয়ে সিস্টার জুরনকে সাহায্য করো। যেটা শুনে সৈনিকরা সামনের দিকে এগোনো শুরু করে, কিন্তু ওদের সামনে জিয়াও সেক্টর ওরিয়াররা চলে আসে, যেখানে ওদের মধ্যে খতরনাক ফাইট স্টার্ট হয়ে যায়। এখন যেহেতু ফিনিক্স ভিলেজের সোলজাররা অনেক বেশি দুর্বল ছিল, এর জন্য তারা ইনজোর্ড হয়ে হেরে যাচ্ছিল। এসবও দেখে তো ওই কমান্ডার অনেক বেশি খুশি হয়ে যায়, আর এখন সে জুরনের খেল খতম করতে চাচ্ছিল, কিন্তু এর আগে সে জুরনকে মারতে পারতো। তখনই একটা বুলেট এসে ওই কমান্ডারের বুকে লাগে,
যেটা আর কেউ না বরং ইউনচি মেরেছিল। তার সাথে সাথে সে ওদেরকে নিয়ে মজা করে বলে, তোমাদের জিয়াও সেক্টর এই গান তো অনেক বেশি অসাম। এখন ইউনচির এরকম অ্যাটিটিউড ওয়ালা এন্ট্রি দেখে মাস্টার যাই তো অনেক বেশি রেগে যায়, আর সে বলে, ইউনচি আমি তোমাকে জীবিত ছাড়বো না। যেটা বলে মাস্টার জয় সামনের দিকে এগিয়ে ইউনচির উপরে হামলা করতে চাচ্ছিল, কিন্তু ইউনচি তো সবকিছুর জন্য আগে থেকেই রেডি ছিল। সে নিজের কাছ থেকে 2 গ্রেনেড বম্ব বের করে নেয়। তার সাথে সাথে সে জুরনকে বলে সামন থেকে সরে যাও। এখন জুরনের সামন থেকে সরার সাথে সাথেই ইউনচি ওই গ্রেনেড বম্ব সামনের দিকে থ্রো করে, যেটা ব্লাস্ট হওয়ার সাথে সাথেই মাস্টার যায় এবং ওই কমান্ডার দুজনেই অনেক বেশি ইনজুর্ড হয়ে শিল্ডের বাইরে চলে যায়। এখন এই সুযোগে ইউনচি জুনিরকে বলে ওই শিল্ডকে আবারও রিপেয়ার করা শুরু করে, যার কারণে ওদের হাতে এখন একটু সময় ছিল যাতে ওরা কিছু ভাবতে পারে যে আগে কি করা উচিত। অন্যদিকে জুরন ইউনচির কাছে এসে তাকে বলে, ইউনচি তুমি কি ঠিক আছো? যেটাতে ইউনচি উত্তর দেয়, এখনকার মতো তো আমি ঠিক আছি, কিন্তু আমি জানি না এই শিল্ড কতক্ষণ এখানে টিকবে। যদি আমাদের গ্রামবাসীদের প্রাণ বাঁচাতে হয় তাহলে আমাদের ফিনিক্স কেভের ভিতরে যেতেই হবে। যেটা শুনে ভাইস লিডার দ্রুত সামনের দিকে এসে বলে, এটা কখনোই হতে পারে না, আমাদের মধ্যে কারোরই ফিনিক্স কেভের ভিতরে যাওয়ার পারমিশন নেই, আর তোমরা তো এমনিতেই বাইরের লোক, আর আমি এগুলো কিছুতেই হতে দিতে পারবো না। যেটা শুনে ইউনচি দাঁড়িয়ে বলে, তোমরা সবাই তো ওরিয়ার, যদি তোমরা মারাও যাও তাহলেও তেমন কিছু যায় আসে না, কিন্তু তোমরা সবাই একবার ভেবে দেখো এই ভিলেজে অনেক বয়স্ক লোকেরা এবং ছোট ছোট বাচ্চারাও রয়েছে, যদি তোমরা আমার কথা না শোনো তাহলে এখানে ওরাও মারা যাবে। যেটা শুনে লিডারের ছেলে ফ্যাং আশেপাশে থাকা লোকেদের মৃতদেহ দেখে ডিসাইড করে ফেলে যে ইউনচি যা বলছে আমরা তাই করব। কিন্তু অন্যদিকে ভাইস লিডার ফ্যাংকে বলে, তুমি এটা কিভাবে করতে পারো? তুমি কি জানো না ওখানে আমাদের যাওয়ার পারমিশন নেই? যেটাতে ফ্যাং বলে, আমার ফাদার এখন অজ্ঞান হয়ে রয়েছে, যার মানে হলো এখন নিউ ভিলেজ লিডার আমি, আর তুমি লিডারের ডিসিশনে কোনো প্রশ্ন তুলতে পারো না। যেটা শুনে বাধ্য হয়ে সবাইকে এর জন্য এগ্রি হতে হয়। এদিকে আমরা বাইরে দেখি যেখানে মাস্টার যায় এবং তার সাথীরা ওই শিল্ডের ওপরে কন্টিনিউ হামলা করে সেটাকে ব্রেক করে ফেলে, কিন্তু যতক্ষণে তারা ভিলেজের ভিতরে এন্টার করে ভিলেজ সম্পূর্ণরূপে খালি হয়ে গিয়েছিল। ইউনচি সবাইকে নিয়ে ফিনিক্স কেভের দিকে রওনা দিয়ে দিয়েছিল, যেখানে পৌঁছানোর পরে জুনির নিজের ব্লাড ইউজ করে সেখানে থাকা ফরমেশনকে আনলক করে দেয়, যার কারণে কেভের ভিতরে যাওয়ার দরজা ওপেন হয়ে যায় আর সমস্ত গ্রামবাসী কেভের ভিতরে চলে আসে। অন্যদিকে মাস্টার যাইও তার সাথীদের সাথে সেখানে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল কারণ সমস্ত গ্রামবাসীরা অলরেডি কেভের ভিতরে চলে গিয়েছিল। তার সাথে সাথে ইউনচিও ভিতরে যাওয়ার আগে মাস্টার যাইকে টাটা বাই বাই বলে যায়, যেটাতে তো ওই কমান্ডার এবং মাস্টার যাই অনেক বেশি রেগে যায়। তারা তৎক্ষণাৎ নিজের 3 সাথীদেরকে সামনে গিয়ে হামলা করতে বলে, কিন্তু লাস্ট মোমেন্টে আমরা দেখি জুনির ওই শিল্ডকে আবারও অ্যাক্টিভেট করে দেয়, যেটার সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথেই ওই 3 ওরিয়ার একদম পুরো ছাই হয়ে যায়। মাস্টার যাই জানতো এটা ফিনিক্সের এক ফরবিডেন শিল্ড, যেটা আমরা ব্রেক করতে পারবো না। কমান্ডার এই কথা শুনে চিন্তিত হয়ে যায়, সে মাস্টার জাইকে জিজ্ঞেস করে এখন আমরা কি করব, যেটাতে মাস্টার জাই উত্তর দেয় কেভের ভিতরে এরা কোনো রকম খাবার দাবার নিয়ে যায়নি, আমিও দেখি ওরা ওখানে কতক্ষণ ক্ষুধার্ত থাকতে পারে। যার পরে মাস্টার যাই নিজের সোলজারদেরকে বলে ফিনিক্স কেভকে চারিপাশ থেকে ঘিরে নেয়। অন্যদিকে আমরা কেভের ভিতরে দেখি যেখানে গ্রামবাসীরা খুব খারাপভাবে ইনজোর্ড ছিল। তার সাথে সাথে ইউনচি জুরনকে বলে, ওই কমান্ডারকে দেখে তো মনে হয় না ও জিয়াও ট্রাইব থেকে বিলং করে। যেটাতে জুরন বলে, হ্যাঁ তুমি একদম ঠিকই বলছো, কারণ ওরা ব্ল্যাক ইভিল ট্রাইব থেকে এসেছে যারা জিয়াও সেক্টরের জন্য খারাপ কাজকর্ম করে। তার সাথে সাথে জুরন বলে, আমি জানি না এই ভিলেজার্সরা এই কেভে কতক্ষণ সার্ভাইভ করতে পারবে, কারণ এখানে না কোনো খাবার দাবার রয়েছে না তেষ্টা মেটানোর জন্য জল আছে, আমরা এখানে করবোটা কি? ইউনচি ওর কথা শুনে একটু টেনশনে পড়ে যায়। তখনই আচমকা আমরা দেখি ফিনিক্স ভিলেজের লিডারের জ্ঞান ফিরে এসেছিল, আর সে নিজের ছেলেকে বলে, তুমি এখানে এসে সব থেকে ভালো কাজ করেছো। এখন লিডারের জ্ঞান ফিরতে দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আর সবাই তার কাছে চলে আসে, যেখানে লিডার ইউনচি এবং জুরনকে ধন্যবাদ জানায়, কারণ ওদের জন্যই আজকে তার ফ্যামিলি জীবিত রয়েছে। যেটাতে ইউনচি এবং জুরন উত্তর দেয়, আপনার আমাদেরকে ধন্যবাদ বলার কোনো প্রয়োজন নেই, আপনারা আমাদের জন্য এই প্রবলেমে ফেসেছেন। তার সাথে সাথে ইউনচি লিডারকে বলে, এখান থেকে বাইরে বেরোনোর কি অন্য কোনো রাস্তা নেই? যেটাতে লিডার বলে, না এখান থেকে বাইরে বেরোনোর আর কোনো রাস্তা নেই, আর এখন হয়তো সময় এসে গেছে তোমাদেরকে সমস্ত সত্যিটা বলার। আসলে আমরা এখানে কোনো ট্রেজারকে রক্ষা করছি না, বরং আমরা এখানে প্রেজেন্ট রয়েছি কারণ আমাদের ফ্যামিলিকে এক অভিশাপ দেওয়া হয়েছিল। যেটা বলে সে নিজের ভিলেজের হিস্টোরি ওদেরকে বলতে লাগে, যেখানে সে বলে আজ থেকে অনেক হাজার বছর আগে আকাশ থেকে এক বিস্ট ফিনিক্স নিচে এই মাউন্টেনে এসেছিল, আর যে কেউ তার কাছে গিয়ে ট্রায়াল দিতে পারত, যার কারণে সে পাওয়ার পেত, আর সেই পাওয়ারের কারণেই আমাদের ফিনিক্স ভিলেজের সৃষ্টি হয়েছে। কিন্তু এরপরে আমাদের এনসিস্টার এক এমন ভুল করে ফেলে যেটা ক্ষমার উপযুক্ত ছিল না, আর সেই ভুলের কারণে বিস্ট ফিনিক্স আমাদেরকে অভিশাপ দিয়ে দেয়।
আর এর জন্যই আমরা লেভেল 10-এর আগে কাল্টিভেশন করতে পারি না। তাই আমাদের ভিলেজের ওরিয়াররা অনেক বেশি দুর্বল। এসব কথা শুনে ইউনচি বলে, আপনারা আগে কখনোই এই অভিশাপকে ভাঙার চেষ্টা করেননি? যেটাতে লিডার উত্তর দেয়, এই অভিশাপকে শুধু এক পার্সনই ব্রেক করতে পারবে, আর এই সময় সে হলে তুমি। আমাদের সমস্ত ফিনিক্স ভিলেজের লোকেদের কাছে আমাদের সিম্বল রয়েছে, যার কারণে আমরা ওই ট্রায়াল পাস করতে পারবো না। এখন যেহেতু তুমি আমাদের ফিনিক্স ভিলেজ থেকে বিলং করো না, তাই তুমি ওই ট্রায়াল কমপ্লিট করতে পারো, কিন্তু মনে রেখো এটা অনেক বেশি খতরনাক, যেটাতে তোমার প্রাণও যেতে পারে। কিন্তু ইউনচি নিজের জীবনের পরোয়া না করে ওই ট্রায়াল দেওয়ার জন্য সামনের দিকে চলে যায়। এরপরে সে ওই প্লেসে চলে আসে যেখানে ওর ট্রায়াল হওয়ার কথা। তখন হঠাৎ করে ইউনচির সামনে দুই বড় বড় আই ওপেন হয়, যেটা ওই ফিনিক্স বিস্টের সোলের ছিল। আর সে বলে, ইউনচি, আমি তোমাকে এখানে ওয়েলকাম জানাচ্ছি। তুমি নিশ্চয়ই এখানে ফিনিক্সের ট্রায়াল দিতে এসেছো। আমি হলাম সেই হ্যাভেনলি বিস্ট ফিনিক্স, যে আজ থেকে অনেক হাজার বছর আগে এক ফাইটের কারণে আকাশ থেকে নিচে পড়ে গিয়েছিলাম, আর তখন ইনজোর্ড হওয়ার কারণে আমার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তাই আমি ডিসাইড করেছি আমি ট্রায়ালের সাহায্যে নিজের পাওয়ারকে পাস আউট করব। এই ট্রায়ালের দরুন তোমার দুই রকমের টেস্ট হবে। প্রথমে তোমার বডির টেস্ট হবে, আর দ্বিতীয় হবে তোমার মনের টেস্ট। আর এক ভালো পার্সনই আমার পাওয়ারকে ইনহেরিট করতে পারবে। তো তুমি কি এই টেস্ট দেওয়ার জন্য রেডি? ইউনচু তো এই টেস্ট দেওয়ার জন্য আগে থেকে অনেক বেশি এক্সাইটেড ছিল। এর জন্য সে বলে, হ্যাঁ, আমি সবকিছুর জন্য রেডি। যেটাতে বিস্ট ফিনিক্স ইউনচিকে ওয়ার্নিং দেয় যে, মনে রেখো তুমি এই টেস্ট দেওয়ার জন্য নিজে থেকেই এগ্রি হয়েছো। এই টেস্টের দরুন তোমার বডি পুরো ছাই হয়ে যেতে পারে। এখন ইউনচির তো এসব বিষয়ে কিছু যায় আসতো না। এর জন্য তার ফার্স্ট ট্রায়াল শুরু হয়ে যায়, যেখানে ওপর থেকে কিছু ছোট ছোট ফায়ার ফিনিক্স চলে আসে, আর তারা দ্রুত সামনে এগিয়ে ইউনচির উপরে হামলা করছিল। ইউনচিও নিজের শ্যাডো ডান্সিং টেকনিক ইউজ করে নিজেকে বাঁচানোর সম্পূর্ণ চেষ্টা করে, কিন্তু ওই ফায়ার ফিনিক্সের সংখ্যা কম ছিলই না। ইউনচি যতই ওদেরকে ডচ করুক না কেন, ওরা সংখ্যায় আরো বেড়ে যাচ্ছিল। এখন ওর মধ্য থেকে কিছু ফিনিক্স বিস্ট এসে সোজা ইউনচির বডিতে হিট হয়, যার কারণে ইউনচি অনেক বেশি ইনজোর্ড হয়ে পড়ে, আর তার মুখ থেকেও রক্ত বেরোতে লাগে। কিন্তু এখনো ওই সব ফায়ার ফিনিক্স বিস্ট খতম হয়নি, বরং ওই সমস্ত বিস্ট একসাথে মিলে সোজা ইউনচির উপরে এসে হিট করতে লাগে, যার কারণে ইউনচির বডির আশেপাশে অনেক বেশি ফায়ার ছড়িয়ে পড়ে। এর জন্য ইউনচির অনেক বেশি পেন হচ্ছিল। কিন্তু তখনই আচমকা তার ডেভিল গডের মিস্টিক বোনস অ্যাক্টিভেট হয়ে যায়, যার কাছে ফায়ার সিডের অ্যাবিলিটি ছিল। এর জন্য ইউনচি দেখতেই দেখতে ওখানে থাকা সমস্ত ফায়ারকে অ্যাবজর্ব করা শুরু করে দেয়, যেসব দেখে তো ইউনচি অনেক বেশি খুশি হয়ে যায়। আর সে বলে, আমি ডেভিল গডের ফায়ার সিড ইউজ করে এখানে থাকা বিস্ট ফিনিক্সের সমস্ত পাওয়ার অ্যাবজর্ব করে নিয়েছি। এখন ইউনচি এসব কিছু বলছিলই কি, তখনই তার পিছনে মাটি ব্রেক হতে লাগে, যার ভিতর থেকে লাভা বেরোচ্ছিল। তার সাথে সাথে এক অনেক বড় ফিনিক্স বিস্টও সেখান থেকে বাইরে বেরিয়ে আসে, যেটা দেখে তো ইউনচি একদম শক হয়ে যায়। অন্যদিকে জেসমিন এসব কিছু দেখছিল, আর সে ইউনচিকে বলে, প্রথমে তুমি যা সব কিছু ফেস করছিলে সেগুলো তো শুধু এক ট্রেইলার ছিল, আসল মুভি তো এখন শুরু হবে। ইউনচিও জানতো আমাকে যে করেই হোক এই বড় ফায়ার ফিনিক্স বিস্টকে হারাতেই হবে, যেটা ভাবার সাথে সাথে সে নিজের স্পিরিচুয়াল তলোয়ার বের করে দ্রুত ওই বিস্টের সামনে চলে আসে, যেখানে সে এক ডিভাইন টেকনিক ইউজ করে ওই বড় ফিনিক্সের একটা ডানা কেটে দেয়, যেটাতে ওই ফিনিক্স অনেক বেশি চিৎকার করছিল। তার সাথে সাথে সে আবারও নিচে ওই লাভা পুলের ভিতরে চলে যায়, যেসব দেখে তো ইউনচি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। আর সে বলে, ফাইনালি আমি করে ফেলেছি। কিন্তু ইউনচির এই খুশি বেশিক্ষণ টেকে না, কারণ কিছুক্ষণ সময় পরে আমরা দেখি ওই ফায়ার ফিনিক্স বিস্ট আবারও জীবিত হয়ে ওই লাভা থেকে বাইরে চলে আসে। তার সাথে সাথে সে নিজের ডানাকেও আবারও রিজেনারেট করে নিয়েছিল, যেটা দেখে ইউনচি অবাক হয়ে বলে, এটা তো চিটিং হচ্ছে, তুমি নিজেকে এভাবে রিজেনারেট কিভাবে করতে পারো? অন্যদিকে জেসমিন ইউনচিকে বলে, এই ফায়ার ফিনিক্স বার্ড ফায়ারের সাহায্যে তৈরি হয়েছে। ফায়ার এর দুর্বলতা নয়, বরং এর শক্তি। এর জন্য যদি তোমার একে হারাতে হয়, তাহলে তোমার এর সিলের উপরে হামলা করা উচিত, কারণ এর পুরো বডিতে আমার শুধু ওই জায়গাটাই একটু আলাদা লাগছে। এখন ইউনচিও জেসমিনের কথা শুনে ঠিক এমনটাই করে। সে নিজের তলোয়ারের সাহায্যে ফায়ার ফিনিক্সের ওই সিলের উপরে হামলা করে দেয়, যার কারণে ওই ফিনিক্স বার্ড ডিস্ট্রয় হয়ে যায়, আর তার ক্রিস্টাল হার্ট দ্রুত নিচে লাভার মধ্যে পড়ে যায়। যেটা দেখে ইউনচি এবং জেসমিন দুজনেই অনেক বেশি খুশি হতে লাগে, কারণ ওদের মনে হচ্ছিল এবার হয়তো ওরা নিশ্চয়ই জিতে গেছে। কিন্তু এমন কিচ্ছু ছিল না। ওরা যতবারই ওই ফায়ার ফিনিক্সকে মেরে ফেলুক না কেন, সে আবারও কোনো না কোনো রকমে জীবিত হয়ে যায়। আর এবারও ঠিক এমনটাই হয়, ওই ফায়ার ফিনিক্স বার্ড আবারও জীবিত হয়ে ওদের সামনে চলে আসে। যেটা দেখে ইউনচি বলে, আরে ইয়ার এখন তো থেমে যাও, আমি আর কতবার তোমাকে মারবো? কিন্তু ফায়ার ফিনিক্স ইউনচির কোনো কথায় পাত্তা না দিয়ে কন্টিনিউ তার উপরে হামলা করছিল। ওই সময় জেসমিন ইউনচিকে বলে, যখনই তুমি এই ফায়ার ফিনিক্সকে মেরে দাও, তখন ওর হার্ট নিচে লাভা পুলের মধ্যে পড়ে যায়, আর সেটা এক ফায়ার ফিনিক্সে ট্রান্সফর্ম হয়ে বাইরে চলে আসে। আমার মনে হয় তোমার ওই হার্টকেই ডিস্ট্রয় করতে হবে, কিন্তু তোমাকে দেখে আমার এমনটা মনে হচ্ছে তোমার এনার্জি এক্সস্ট হয়ে গেছে, তুমি বেশিক্ষণ ওই ফায়ার ফিনিক্সের সাথে ফাইট করতে পারবে না।
যেটাতে ইউনচি আবারও মনে সাহস জুগিয়ে ওই ফায়ার ফিনিক্সের সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর রেগে ওই ফিনিক্সকে বলে এখনই তো এই খেল শুরু হয়েছে। যেটা বলার সাথে সাথে ইউনচি তার ডেভিল গডের ফার্স্ট স্টারের পাওয়ার অ্যাক্টিভেট করে নেয়, যার কারণে ইউনচির মধ্যে ডেভিল গডের পাওয়ার চলে আসে। তার সাথে সাথে আমরা দেখি ওই ফায়ার ফিনিক্সও দ্রুত ইউনচির দিকে এগোচ্ছিল, যেটা দেখে জ্যাসমিন ইউনচির জন্য একটু চিন্তিত হয়ে পড়ে। কিন্তু ইউনচি তো আগে থেকে সবকিছু প্ল্যান করে রেখেছিল। সে ওই ফায়ার ফিনিক্সের অ্যাটাক ব্লক করে তার সিম্বলে আবারও নিজের তলোয়ার ঢুকিয়ে দেয়, যার কারণে ওই ফায়ার ফিনিক্স ডিস্ট্রয় হয়ে যায়। আর এবার তার হার্ট ওই লাভা পুলের মধ্যে পড়ার আগেই ইউনচি ওটার মধ্যে নিজের তলোয়ার ঢুকিয়ে ওটাকে নষ্ট করে দেয়। এখন ওই হার্ট নষ্ট হওয়ার সাথে সাথেই ওই পুরো জায়গাও ডিস্ট্রয় হতে লাগে, যার পরে সিন শিফট হয়ে কেভের বাইরে চলে আসে, যেখানে জুরন এখনো ইউনচির জন্য অপেক্ষা করছিল। অনেক সময় কেটে গেছে কিন্তু এখনো ইউনচি ফিরে আসেনি। এর জন্য জুরনের একটু চিন্তা হচ্ছিল, কিন্তু ফিনিক্স ভিলেজের লিডার তাকে বলে চিন্তা করো না, ইউনচি অবশ্যই ফিরে আসবে, কারণ আমি জানি ও তোমার কেয়ার করে আর ও তোমাকে এভাবেই ছেড়ে কিছুতেই যাবে না। এরপরে আমাদেরকে ইউনচিকে দেখানো হয় যে এখনো জীবিত ছিল আর সে ফিনিক্স গডকে নিজের সামনে দেখতে পাচ্ছিল, যে ইউনচিকে বলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তোমার কাছে তো ডেভিল গডের ব্লাড লাইন রয়েছে, এর জন্য তুমি আমার ফায়ার ফিনিক্সকে এত সহজেই হারাতে পেরেছো। যেটাতে ইউনচি বলে আরে না না, এটা তো আমার জন্য তেমন বড় ব্যাপার ছিল না। যেটা শুনে ওই ফিনিক্স গড তাকে বলে এবার তোমার হার্টের টেস্ট হবে, যেটা অনেক বেশি মুশকিল আর আজ পর্যন্ত কেবল 7 জন পার্সন এটা পাস করতে পেরেছে। ইউনচি তো ফিনিক্স গডের এই কথা শুনে একটু টেনশনে পড়ে যায় আর সে জিজ্ঞেস করে এই টেস্ট কি সত্যি খুব মুশকিল, যেটাতে ফিনিক্স গড তাকে বলে এটা তোমার সিদ্ধান্তের উপরে নির্ভর করে, এখানে তোমার মিস্টিক পাওয়ারের কোনো সম্পর্ক নেই, কোনো দুর্বল পার্সনও এটা পাস করতে পারে, আবার এক খুবই পাওয়ারফুল পার্সনও এটাতে ফেল হয়ে যেতে পারে। ইউনচি ফিনিক্স গডের সমস্ত কথা শুনে নিজেকে রেডি করে বলে আমি এই টেস্ট দেওয়ার জন্য একদম তৈরি। তো ফিনিক্স গড তাকে বলে আমি আশা করব তুমি এই টেস্টে পাস হয়ে যাবে। যেটা বলার সাথে সাথেই আমরা দেখি ইউনচির হার্ট টেস্ট শুরু হয়ে যায় আর তার হার্টে অনেক বেশি পেইন হচ্ছিল, যার কারণে সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। কিন্তু যখন তার জ্ঞান ফিরে আসে সে নিজেকে একটা রুমের মধ্যে দেখতে পায়, যেটাকে ভালো মতো দেখার পরে ইউনচি বুঝতে পেরে যায় এটা তো তার পাস্ট লাইফের রুম। কিন্তু এমনটা কিভাবে হতে পারে, সে নিজের পাস্ট লাইফে কিভাবে আসতে পারে? তখনই আমরা দেখি একটি মেয়ে দরজা ওপেন করে, যার নাম ইউলিং ছিল আর সে ইউনচির আগের লাইফের গার্লফ্রেন্ড। এখন ইউনচি তো ইউলিংকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর সে দ্রুত সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে ইউলিংও ইউনচির সাথে সাক্ষাৎ করে অনেক বেশি খুশি ছিল আর সে বলে ব্যাস অনেক হয়েছে, এখন তুমি আর কোনো রিভেঞ্জ নেওয়ার বিষয় ভাববে না, বরং আমরা দুজন এখানে সারা জীবনের মতো একসাথে থাকবো। যেটাতে ইউনচি আবারও ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে বলে তুমি একদমই ঠিক বলেছো, আমি তোমাকে প্রমিস করছি আমি রিভেঞ্জ নেওয়ার কথা সম্পূর্ণরূপে ভুলে যাব, আর এবার যাই হোক না কেন আমি তোমাকে সব রকম সিচুয়েশনে প্রোটেক্ট করব। এখন ইউনচি যখন এসব কিছু বলছিলই তখন হঠাৎ করে ইউলিংয়ের কিছু একটা হয়ে যায় আর সে ইউনচিকে বলে তুমি আগের বারও আমাকে বাঁচাতে পারোনি আর আমার মনে হয় না তুমি আগেও এমনটা করতে পারবে। তার সাথে সাথে সে একটা ড্যাগারও বাইরে বের করে নিয়েছিল, যেসব কিছু ইউনচিও জানতে পেরে যায় আর সে ভাবে তার অনেক বড় ভুল হয়ে গেছে, কারণ আগের বার সে নিজের গার্লফ্রেন্ডকে বাঁচাতে পারেনি। এর জন্য সে উদাস হয়ে বলে হ্যাঁ তুমি একদম ঠিক বলছো, কিন্তু এবার আমি নিজের সম্পূর্ণ চেষ্টা করব। যেটা বলে সে ইউলিংকে আরো টাইটে করে জড়িয়ে ধরে, কিন্তু অন্যদিকে ইউলিং তো ইউনচির পিঠে ওই ড্যাগার ঢুকিয়ে দেয়। এখন এই মৃত্যুতে ইউনচির একটুকু আফসোস ছিল না। এদিকে কেভের বাইরে আমরা মাস্টার যাই এবং তার সাথীদেরকে দেখি যারা এখনো ইউনচির জন্য অপেক্ষা করছিল, যেখানে কমান্ডার বলে ওরা এই কেভে পুরো 1 মাস কাটিয়ে দিয়েছে, ওরা তো দেখছি আমাদের ভাবনার থেকে অনেক বেশি পাওয়ারফুল, এমনকি ওদের কাছে একটুকু খাবার দাবার নেই, তবুও ওরা বাইরে আসছে না। যেটাতে মাস্টার যাই বলে ব্যাস আর কিছুদিনের অপেক্ষা, ওরা বাইরে নিশ্চয়ই আসবে, কারণ যদি ওরা এমনটা না করে তাহলে ওরা এমনিতেই মারা যাবে, ওদের কাছে আর অন্য কোনো রাস্তা নেই। এরপরে সিন শিফট হয়ে আবারও ইউনচির ওপরে চলে আসে, যেখানে ইউনচি ফিনিক্স গডকে বলছিল আমাকে ক্ষমা করে দিও আমি এই টেস্ট পাস করতে পারলাম না। যেটাতে ফিনিক্স গড ইউনচিকে বলে তুমি অলরেডি ওই ড্যাগার দেখে ফেলেছিলে, যদি তুমি চাইতে তাহলে ওই দুর্বল মেয়েকে মেরে তুমি এই টেস্ট আরামসে পাস করতে পারতে, তো তুমি এমনটা কেন করনি? যেটাতে ইউনচি উত্তর দেয় ওই মেয়ে এমনিতেই আমার জন্য অনেক কিছু সহ্য করেছে, যদি আমি ওর হাতে মারা যাই তাহলে আমার গিল্ড একটু কম হয়ে যাবে। এখন ফিনিক্স গড ইউনচির সমস্ত কথা শুনে বলে তুমি অনেক বড় বোকা, তুমি একটা নর্মাল ব্যাপারের জন্য এত বড় পাওয়ারকে হারিয়ে ফেললে। তো ইউনচি বলে আমি এইসব পাওয়ার হাসিলি এর জন্য করতে চাই যাতে আমি নিজের লোকদেরকে সেফ রাখতে পারি,
আমি যাদেরকে ভালোবাসি যদি তাদেরকেই মেরে আমাকে এই পাওয়ার হাসিল করতে হয় তাহলে আমি এমনটা কিছুতেই করব না। যেটাতে ফিনিক্স গড ইউনচিকে বলে তোমার সবসময় এই বিষয়ে আফসোস থাকবে যে তুমি আমার ফিনিক্স পাওয়ারকে হাসিল করতে পারলে না, ঠিক একদম তোমার পাস্ট লাইফের মতো যেখানে তুমি নিজের গার্লফ্রেন্ড এবং মাস্টারকে বাঁচাতে পারোনি। আর এই আফসোসের কারণেই হয়তো তোমার এই পয়জন পার্ল তোমাকে আরো একটি নতুন জীবন দিয়েছে যাতে তুমি সেগুলো ভুলে যাওয়ার জন্য কিছু না কিছু করতে পারো। ইউনচি ফিনিক্স গডের এই কথা শুনে বুঝতে পেরে গিয়েছিল তার দ্বিতীয় জন্ম তাকে এই পয়জন পার্ল দিয়েছে। তার সাথে সাথে সে এই দ্বিতীয় চান্স পেয়ে অনেক বেশি খুশি ছিল আর সে ফিনিক্স গডকে ধন্যবাদ বলে সেখান থেকে চলে যেতে নেয়। কিন্তু এর আগে ইউনচি সেখান থেকে চলে যেতে পারতো, তখনই আচমকা ফিনিক্স গড তাকে ডেকে বলে কংগ্রাচুলেশন, তুমি এই টেস্টে পাস হয়ে গেছো আর তুমি সেই 8 নম্বর পার্সন যে এখন আমার পাওয়ার পাবে। যেটা শুনে তো ইউনচি অনেক বেশি অবাক হয়ে পিছনে তাকিয়ে বলে তুমি কি বললে? যেটাতে ফিনিক্স গড বলে তুমি সেই 8 নম্বর পার্সন যে নিজের লোকেদের কোনো ক্ষতি না করে এত বড় পাওয়ারকে রিজেক্ট করে দিয়েছো, এর জন্য তুমি এটার যোগ্য যে তুমি আমার ফিনিক্স ব্লাড লাইন পেতে পারো। ইউনচি এখন এসব কিছু বিশ্বাস করতে পারছিল না। অপরদিকে ফিনিক্স গড তাকে বলে আমরা ফিনিক্সেরা অনেক বেশি নরম মনের হই আর কেউ যদি আমাদের পাওয়ার নিজের লোকেদের জন্য ইউজ না করে তাহলে সেটার কোনো লাভ নেই। যেটা বলে ফিনিক্স গড এখানে নিজের ফিনিক্স ব্লাড ইউনচির বডিতে ট্রান্সফার করা শুরু করে দেয়। তার সাথে সাথে সে ইউনচিকে বলছিল তুমি আমাদের পারফেক্ট সাকসেসর হবে কারণ তোমার মধ্যে অলরেডি ডেভিল গডের ব্লাড লাইন রয়েছে। তার সাথে সাথে আজকের পরে তোমার মধ্যে ফিনিক্স গডের ব্লাড লাইনও চলে আসবে। এসব শুনে ইউনচি কন্টিনিউ ফিনিক্স ব্লাডকে অ্যাবজর্ব করছিল, যেখানে অন্য পার্সন কেবল 1 ড্রপ ব্লাডকেও খুব কষ্ট করে অ্যাবজর্ব করতে পারে। কিন্তু যেহেতু ইউনচির ফিজিক্যাল স্ট্রেংথ অনেক বেশি ছিল এর জন্য সে 3 ড্রপ ব্লাডকে অ্যাবজর্ব করতে পারে। এটা দেখে তো ফিনিক্স গড আরো বেশি খুশি হয়ে যায় আর সে ইউনচিকে বলে তুমি নর্মাল লোকেদের থেকে অনেক ভালো করে আমাদের ফিনিক্স ফ্লেমকে ইউজ করতে পারবে। এখন ফিনিক্স গড ইউনচিকে 3 ড্রপ ব্লাড দেওয়ার সাথে সাথে এক হ্যাভেনলি পিলও দেয়, যেটা খাওয়ার পরে ইউনচির মিষ্টিকে পাওয়ার 3 গুণ বেড়ে যাবে। আর এরপরে ফিনিক্স গড ইউনচিকে একটা সিক্রেট স্ক্রোল দেয় যেখানে ওই সমস্ত টেকনিক লেখা ছিল যার সাহায্যে সে ফিনিক্স ফ্লেমকে ইউজ করতে পারবে। কিন্তু আমরা জানতে পারি ওই স্ক্রোল অর্ধেক ছিল, যেটাতে ইউনচি অবাক হয়ে ফিনিক্স গডকে জিজ্ঞেস করে এর বাকি পার্ট কোথায়। এটা শুনে ফিনিক্স গড ইউনচিকে বলে তোমার মধ্যে ডেভিল গডের ব্লাড লাইন রয়েছে, তাই আমি চাই যখন সঠিক সময় আসবে তুমি এর বাকি পার্ট নিজে থেকেই খুঁজে নাও আর এখন তুমি এখান থেকে আসতে পারো। কিন্তু মনে রেখো কাউকে একথা বলো না যে তোমার মধ্যে ফিনিক্স ব্লাড লাইন রয়েছে, তাহলে তোমার জন্য প্রবলেম আরো বেশি বেড়ে যাবে। যেটা বলে ফিনিক্স গড সেখান থেকে চলে যায়। এর আগে ইউনচি আরো কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারতো। এরপরে ইউনচি ওই ফিনিক্স ফ্লেমের স্ক্রোল ইউজ করে ওখানেই বসে প্র্যাকটিস করতে লাগে, যার পরে সিন শিফট হয়ে জুরন এবং ফিনিক্স ভিলেজের বাকি লোকেদের উপরে চলে আসে যাদের ক্ষুধায় তৃষ্ণায় অনেক বেশি খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, কিন্তু ওদের কাছে খাবারের মতো কিচ্ছু ছিল না। জুরন ওদের সবাইকে দেখে অনেক বেশি টেনশনে পড়ে যায়, সে এইরকম অবস্থা আর কিছুতেই দেখতে পারছিল না। এর জন্য সে লিডারকে বলে আমি এখান থেকে লুকিয়ে বাইরে যাব, যেখানে আমি যা সব কিছু খাবার দাবার পাবো ওগুলো নিয়ে আমি এখানে চলে আসবো যাতে আমি এদের সবার প্রাণ বাঁচাতে পারি। কিন্তু লিডার জুরনকে মানা করে বলে আমাদের ইউনচির জন্য অপেক্ষা করা উচিত, ও বাইরে অবশ্যই আসবে। কিন্তু জুরন তো আর এখন এসব কিছু আর দেখতে পারছিল না, যেখানে সে এক রাতে লুকিয়ে কেপ থেকে বাইরে চলে আসে। বাইরে আসার পরে সে জানতে পারে আশেপাশের সোলজাররা ঘুমিয়ে রয়েছে, যার জন্য সে এদিকে ওদিকে খাবার দাবার খুঁজতে লাগে, যেখানে সে এক জায়গায় অনেক খাবার দাবার পেয়েও গিয়েছিল যেগুলো সে নিজের স্টোরেজ রিঙে রেখে অনেক বেশি খুশি হচ্ছিল। কিন্তু তখনই আচমকা আমরা দেখি পিছন থেকে মাস্টার জাই চলে আসে, যে জুরনের উপরে হামলা করে দেয়। তার সাথে সাথে মাস্টার জাইয়ের কমান্ডারও জাম্প করে জুরনের কাছে চলে আসে। মাস্টার জাই তার কমান্ডারকে বলে শুধু এই মেয়েটিকে প্রাণে মেরে ফেলো না, বাকি তুমি যা চাও তাই করতে পারো। অন্যদিকে ওই কমান্ডারেরও মনোভাব জুরনের প্রতি একদমই ভালো ছিল না। সে জুরনকে দেখে বলে তুমি তো দেখছো অনেক বেশি সুন্দর, আর এটা বলে সে ধীরে ধীরে জুরনের দিকে এগোচ্ছিল। কিন্তু তখনই সে একটা ব্লাস্টের আওয়াজ শুনতে পায়, যেই বিষয়ে জানার জন্য ওই কমান্ডার যখন ওই দিকে যায় তো সে জানতে পারে তার অনেকে সোলজার মারা গেছে। তার সাথে সাথে মাস্টার যাইও অনেকে বেশি ইনজুর্ড ছিল। আর তারপরে হঠাৎ করে একটা ফায়ার ফিনিক্স এসে ওই সব সোলজারদের বডিকে পুড়িয়ে একদম ছাই করে ফেলে। এখন এসব কিছু আর কেউ না বরং ইউনচি করেছিল, যে কেপ থেকে বাইরে এসে সোজা জুরনের কাছে চলে যায় আর তাকে বলে আমাকে ক্ষমা করে দিও, আমি আসতে অনেক দেরি করে ফেলেছি। অন্যদিকে জুরন তো ইউনচিকে দেখে অনেকে বেশি খুশি হয়ে যায় আর সে বলে ইউনচি তুমি এসে গেছো, এটা তো অনেক ভালো হয়েছে, আমার তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল। যেটাতে ইউনচি বলে আর কোনো টেনশন নেই, আমি চলে এসেছি, আর তোমার এরকম অবস্থা যারা করেছে আমি তাদের কিছুতেই ছাড়বো না। এটা বলে সে জুরনকে ওখানেই বসিয়ে মাস্টার জায়ের সামনে চলে আসে, যেখানে ইউনচি নিজের তলোয়ার ইউজ করে ফিনিক্স ডান্সের টেকনিকে পারফর্ম করে।
এখন সামনের দিক থেকে আসা ফায়ার ফিনিক্সকে দেখে মাস্টার জাইও নিজের হোয়াইট ইগলকে অ্যাক্টিভেট করে নেয়, যেটা এমনিতে তো অনেক পাওয়ারফুল টেকনিক ছিল, কিন্তু ফায়ার ফিনিক্সের সামনে সেটা 1 মিনিটও টিকতে পারে না, যার কারণে মাস্টার জাই ইনজোর্ড হয়ে পিছনে চলে যায়। কিন্তু ইউনচি এইটুকুতেই থেমে থাকে না, সে হাওয়ার মধ্যে উড়ে ফিনিক্স গডের সিক্রেট টেকনিক ইউজ করতে লাগে, যেটা দেখে মাস্টার জাই এবং তার সাথীরা বুঝতে পেরে গিয়েছিল তারা এখন আর ইউনচিকে হারাতে পারবে না, যার জন্য তারা নিজেদের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালানো শুরু করে। অন্যদিকে ইউনচি নিজের ফিনিক্স ফ্লেম ইউজ করে সেখানে কিছু ডিমন লোটাস ক্রিয়েট করে, যেটা অনেক সোলজারকে নিমিষের মধ্যে মেরে ফেলে। আর লাস্টে ইউনচি এক অনেক বড় ডিমন লোটাস ক্রিয়েট করে মাস্টার জাই এবং বাকি সমস্ত সোলজারকেও খতম করে দেয়। আর এই ডেমন লোটাস টেকনিক অনেক বেশি পাওয়ারফুল, যার বিষয়ে আমাদেরকে দেখানো হয় যে ইউনচি ওই কেভের মধ্যে বসে এই টেকনিক প্র্যাকটিস করছিল, আর ফিনিক্স গডও তাকে ভালো মতো অবজার্ভ করছিল এবং সে ইউনচির প্রশংসা করে বলে, তুমি খুব কম সময়ের মধ্যেই ফিনিক্স ফ্লেম সিক্রেট আর্টের লেভেল 5 এবং 6কে শিখে নিয়েছো, আর এই টেকনিকের টোটাল 10 লেভেল রয়েছে। অন্যদিকে দেখানো হয় ইউনচি যেহেতু এখন তার সমস্ত শত্রুদেরকে মেরে ফেলেছিল, তাই ফিনিক্স ভিলেজের লোকেরা কেভের ভিতর থেকে বাইরে চলে আসে, যেখানে তারা অনেক বেশি খুশি ছিল আর ফিনিক্স গডকে ধন্যবাদ জানাচ্ছিল। এরপরে আমাদেরকে নেক্সট দিনের সিন দেখানো হয়, যেখানে ইউনচি সমস্ত ফিনিক্স ভিলেজের লোকেদেরকে বলছিল, আজকের পর তোমাদের ওপর থেকে ফিনিক্স গডের অভিশাপ কেটে যাবে, যার মানে হলো তোমরাও এখন লেভেল 10-এর ওপরও কাল্টিভেশন করতে পারবে। যেটা শুনে তো সমস্ত গ্রামবাসীরা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে ইউনচি সবাইকে বাই বলে ফ্লাইং মিস্টিক বিস্ট ইউজ করে সেখান থেকে চলে যায়। আর এখন তারা ইম্পেরিয়াল সিটির দিকে যাচ্ছিল, যে জায়গায় যাওয়ার জন্য তাদের অনেক দিনের সময় লাগতো। এই কারণে তারা রেস্ট করার জন্য একটা হোটেলে যায়, যেখানে কাউন্টারে আসার পর ইউনচি বলে আমাদের দুজনের 2টো রুম চাই, যেটা বলার সাথে সাথে সে নিজের ক্রিস্টাল কার্ডকে বাইরে বের করে নেয়। অন্যদিকে হোটেলের মালিক ইউনচিকে দেখে তার ইশারা বুঝতে পেরে যায়, এর জন্য সে অ্যাক্টিং করে বলে, তোমাদের কপাল অনেক ভালো, কারণ আজকে আমাদের কাছে শুধু একটি রুম খালি রয়েছে, এমনিতে তো আমাদের হোটেল সবসময় ফুল থাকে। এখন এটা শুনে জুরন একটু টেনশনে পড়ে যায় আর ভাবে সে ইউনচির সাথে এক রুমে কিভাবে থাকবে। এর জন্য সে ইউনচিকে বলে আমাদের অন্য কোনো হোটেলে যাওয়া উচিত, কিন্তু হোটেলের মালিক সামনে এসে বলে এটা খুবই বোকামোর কাজ হবে, কারণ এখানে 1000 মাইল পর্যন্ত আর অন্য কোনো হোটেল নেই, আর হতে পারে যখন তোমরা আবারও এখানে ফিরে আসবে তখন এই রুমও ফুল হয়ে যায়। যেটা শুনে ইউনচি জুরনকে বলে আমার মনে হচ্ছে আমাদের এখানেই থেকে যাওয়া উচিত, যেটাতে জুরনও এগ্রি হয়ে যায়। আর এরপরে তারা একটা রুমে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই জুরন ইউনচির সাথে এক বেডে শোয়ার জন্য রেডি তো হয়ে যায়, কিন্তু মাঝখানে সে একটা সেফটি লাইন ক্রিয়েট করে, যেটা দেখে ইউনচি জুরনকে বলে তোমার কি আমার ওপর একটুকু ভরসা নেই? এরকম হলে তো আমারও তোমার থেকে সাবধানে থাকতে হবে, তুমি আবার এই লাইন ক্রস করে আমার সাথে উল্টাপাল্টা না কিছু করে বসো। জুরন ইউনচির এই কথা শুনে ব্লাশ করতে লাগে আর অপর পাশে ঘুরে শুয়ে পড়ে। কিন্তু নেক্সট দিন জুরন যখন ঘুম থেকে ওঠে সে দেখতে পায় ইউনচি তো তার অনেকে বেশি কাছে রয়েছে, আর সে স্মাইল করে তাকে বলে গুড মর্নিং, যেটা শুনে তো জুরন একদম শক হয়ে যায়। তার সাথে সাথে জুরন দেখে সে তো ইউনচির সাথে একদম চিপকে শুয়ে রয়েছে, যেটাতে তো সে চিৎকার করে তৎক্ষণাৎ পিছনে সরে আসে। কিন্তু অন্যদিকে ইউনচি তাকে বলে মনে হচ্ছে তুমি রাতে খারাপ স্বপ্ন দেখতে পাও, আর এর জন্যই তুমি ভয়ের কারণে আমার সাথে এত চিপকে শুয়েছিলে। যেটা শুনে জুরন বলে এটা একদমই সত্যি নয়। তো ইউনচি ধীরে ধীরে জুরনের কাছে এসে তার হাতে ধরে বলে যদি এই কথা সত্যিও হয় তাহলে তুমি আমাকে বলতে পারো, আর এমনিতে আমি জানি না পাস্টে তোমার সাথে কি হয়েছে, কিন্তু ফিউচারে যখন আমি তোমার সাথে থাকবো তো আমি প্রমিস করছি আমি তোমাকে কোনো প্রবলেমে পড়তে দিব না। এখন এসব কিছু বলে ইউনচি ধীরে ধীরে জুরনের কাছেই আসছিল, যেটাতে তো জুরন লজ্জা পেয়ে তৎক্ষণাৎ ইউনচির কাছ থেকে দূরে সরে যায়। আর এরপরে জুরন ইউনচিকে বলে আমাদেরকে এখন এখান থেকে বেরোতে হবে, না হলে আমরা লেট হয়ে যাব। যেটা শুনে ইউনচিও জুরনের সাথে বেরিয়ে পড়ে, আর আমরা দেখতে পাই কিছুদিন সবকিছু এরকমই চলতে থাকে। এরা যখনই ক্লান্ত হয়ে রাতে কোনো জায়গায় রেস্ট করতে যেত তো ইউনচি সেখানে নিজের ক্রিস্টাল কার্ড ইউজ করে ওনারকে দিয়ে এমনই অ্যাক্টিং করাতো যে আমাদের কাছে 2টোর বদলে শুধু একটাই রুম খালি রয়েছে, যেখানে রুমে আসার পরে জুরন ওদের মাঝখানে এক লাইন টেনে দিত, কিন্তু নেক্সট দিন সেই ইউনচির সাথে চিপকেই থাকতো। আর এভাবেই তারা ফাইনালি ইম্পেরিয়াল সিটিতে পৌঁছে যায়, যেখানে আসার পরে ইউনচি তো একদম শক হয়ে গিয়েছিল, কারণ সে নিজের সামনে চ্যাংফ্যাং মিস্টিক প্যালেসকে দেখতে পাচ্ছিল, যার বিষয়ে সে আগে থেকে অনেক কিছু শুনেছে। এখন এই বিষয়ে জুরনও তাকে বলে এই চ্যাংফ্যাং মিস্টিক প্যালেস পুরো কন্টিনেন্টের বেস্ট সেক্ট, আর এই প্যালেসকে রয়্যাল ফ্যামিলি কন্ট্রোল করে, যার কারণে এখানে রিসোর্সের কোনো কমতি নেই, আর এই জায়গায় কাল্টিভেশন স্পিডও অনেকটাই বেশি। এই প্যালেস জয়েন করার জন্য অনেকেই উৎসুক হয়ে থাকে, কিন্তু সবাই এই সুযোগটা পায় না। ইউনচি জুরনের কথা শুনে তাকে বলে তুমি কি আমাকে এখানে এর জন্যই এনেছো যাতে তুমি এই জায়গায় আমার অ্যাডমিশন করাতে পারো? যেটাতে জুরন উত্তর দেয় হ্যাঁ, যদি তুমি চাও তাহলে আমি এমনটা করাতে পারি। যেটা শুনে তো ইউনচিও খুশি হয়ে যায়। তার সাথে সাথে জুরন ইউনচিকে নিয়ে মিস্টিক প্যালেসের দিকে এগোতে লাগে।
এখন কিছু দূর যাওয়ার পরে জ্যাসমিন ইউনচিকে জিজ্ঞেস করে তুমি কি এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছো নাকি, যেটাতে ইউনচি বলে এখনকার মতো আমাকে নিজের কাল্টিভেশনে ফোকাস করতে হবে, যার জন্য আমার একটা ভালো জায়গার প্রয়োজন, আর এর থেকে ভালো জায়গা তো এখনকার মতো আমার কাছে নেই। তো তোমার কাছে অপর কোনো প্ল্যান আছে নাকি, যেটাতে জ্যাসমিন উত্তর দেয় তুমি ঠিকই বলেছো, এই জায়গা অতটাও খারাপ নয়। এখন জ্যাসমিন এসব কিছু বলছিলই কি তখনই সামনে থেকে লর্ড কিং এর আওয়াজ আসে, যে জুরনকে দেখে খুশি হয়ে বলে জুরন ফাইনালি তুমি এখানে চলে এসেছো, যেটা বলে লর্ড কিং তৎক্ষণাৎ জুরনের কাছে চলে আসে, আর উনি তো ইউনচিকে একদম সম্পূর্ণরূপে ইগনোর করেন। এদিকে ইউনচি অবাক হয়ে ওনাকে জিজ্ঞেস করে লর্ড কিং আপনি এখানে কি করছেন, কিন্তু লর্ড কিং ইউনচির কথায় কোনো উত্তর না দিয়ে জুরনকে বলে যখন তুমি জিয়াও সেক্টে চলে গিয়েছিলে তখন আমি খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম, যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি তোমার ফাদারকে কি উত্তর দিতাম, আর এর জন্য আমি এখানে এসে তোমার জন্য অপেক্ষা করছিলাম। যেসব শুনে জুরন লর্ড কিংকে বলে আপনি কি এসব ব্যাপারে আবার আমার ফাদারকে বলে দেননি তো, যেটাতে লর্ড কিং জুরনকে বলে না আমি তোমার ফাদারকে এখনো কিচ্ছু বলিনি, ওনার শরীর আগের থেকেই অনেক খারাপ, তাই আমি চাই না ওনার শরীর আরো বেশি খারাপ হোক। এখন লর্ড কিং যেভাবে কথা বলছিল মনে হচ্ছিল উনি ইউনচির কাছ থেকে কিছু লুকোতে যাচ্ছেন। ইউনচিও বুঝতে পারছিল না আসলে এরা আমার কাছ থেকে কি লুকোতে যাচ্ছে। তার সাথে সাথে জ্যাসমিনও ইউনচিকে বলে তুমি কি এখনো এখানে থাকতে চাও, এরা তো তোমাকে সব সত্যিটা বলছেও না। এখন এসব কিছু চলছিলই কি তখনই আমরা পিছনে ইউনভাকে দেখতে পাই, যে কান্না করে সোজা এসে ইউনচিকে জড়িয়ে ধরে, আর সেই ইউনচিকে বলে তুমি কি জানো তোমার জন্য আমার কত বেশি চিন্তা হচ্ছিল, আর আমি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। ব্রাদার ইনলো তুমি আর এমনটা কখনো করবে না, যেটাতে ইউনচি তাকে শান্ত করিয়ে বলে ইউনভা আমি একদম ঠিক আছি, আর আমি তোমাকে মানা করেছিলাম না সবার সামনে আমাকে এমন ব্রাদার ইনলো বলে ডাকবে না। এটা শুনে ইউনভা কান্না করে বলে ঠিক আছে ব্রাদার ইনলো, আজকের পর থেকে আমি আর তোমাকে কখনো ব্রাদার ইনলো বলে ডাকবো না। এখন ইউনচি এবং ইউনভার এরকম অবস্থা দেখে জুরনও হাসতে লাগে। তখনই আমরা অপর দিকে মুরংকে দেখি যে দ্রুত জুরনের কাছে চলে আসে, আর সে অ্যাক্টিং করে বলে তুমি জানো না যখন তুমি 10,000 বিস্ট মাউন্টেনে পড়ে গিয়েছিলে তখন আমার তোমার জন্য কত বেশি চিন্তা হচ্ছিল, না আমি কিছু খেতে পারছিলাম না আমার কোনো কাজ করতে ইচ্ছে করছিল, আমি সবসময় শুধু তোমারই অপেক্ষা করতাম। ইউনচি তোর সমস্ত ওভার অ্যাক্টিং দেখছিল আর এর জন্য তার হাসিও পেয়ে যায়। অন্যদিকে জুরন মুরংকে বলে তোমার অনেক অনেক ধন্যবাদ আমাকে নিয়ে চিন্তা করার জন্য, কিন্তু এখন আমি একদম ঠিক আছি। তার সাথে সাথে সে লর্ড কিংকে বলে আমি চাই আপনি ইউনচিকে মিষ্টিকে প্যালেসের দিকে নিয়ে যান, আর যদি ও এখানে থাকতে চায় তাহলে সেটারও বন্দোবস্ত করিয়ে দিন। তার সাথে সাথে সে ইউনচিকে বলে ইউনচি আমি এখন আমার ফাদারের সাথে দেখা করতে যাচ্ছি, আর আমার কিছু ইম্পর্টেন্ট কাজও আছে, আশা করব তুমি এখানে স্টে করবে আর আমাদের আবারও দেখা হবে। যেটা শুনে ইউনচি জুরনকে বলে আমিও তোমার সাথে যাচ্ছি যাতে আমি তোমাকে হেল্প করতে পারি, কিন্তু জুরন ইউনচিকে মানা করে দেয় আর বলে তুমি এখানেই থেকে রেস্ট করো। যেটা শুনে ইউনচি ওর কথা মেনে নেয়, কিন্তু সে তৎক্ষণাৎ নিজের কাছ থেকে পয়জনিয়াস গান বের করে জুরনকে দিয়ে দেয় আর বলে এটা নিজের কাছে রাখো, কারণ আমি চাই না তুমি আবারও কোনো প্রবলেমে পড়ে যাও। যেটা শুনে জুরনও ওই গান নিয়ে নেয়, কিন্তু ওই সময় আমরা দেখি ইউনচি জুরনের হাত ধরে ফেলে। জুরন যে এমনিতে কারোর হাত ধরা একদমই পছন্দ করে না, সে এখানে ইউনচির সাথে অনেক বেশি কমফোর্টেবল ছিল। এসব দেখে তো মুরংয়ের অনেক বেশি রাগ হচ্ছিল, আর যখন জুরন ওখান থেকে চলে যায় সে তৎক্ষণাৎ ইউনচির কাছে এসে রেগে বলে ফালতু ছেলে তোমার সাহস কি করে হলো ওর হাত ধরার, যেটাতে ইউনচি উত্তর দেয় এটা আমার এবং ওর মধ্যেকার মামলা, এতে তোমার কোনো লেনাদেনা নেই। এখন এটা শুনে ইউনচি ওখান থেকে চলে যাচ্ছিল কি মুরং রেগে তাকে বলে তুমি জুরনের সাথে অনেকটা টাইম স্পেন্ড করেছো, তাহলে আমাকে বলো তুমি এর থেকে বেশি আর কিছু করনি তো, যেটাতে ইউনচি হেসে মুরংকে খেপানোর জন্য বলে আমরা অনেক রাত একসাথেই কাটিয়েছি, তাহলে তুমি এখন ভেবে দেখো আমাদের মধ্যে কি কি হতে পারে। এটা শুনে তো মুরং লর্ড কিং এবং ইউনভাও অনেক বেশি শক হয়ে যায়, আর মুরং রেগে নিজের তলোয়ার বাইরে বের করে বলে আমি তোমাকে জীবিত ছাড়বো না। যেটা বলার সাথে সাথে সে নিজের তলোয়ার নিয়ে দ্রুত ইউনচির ওপরে হামলা করে দেয়, যেটা তো ইউনচি শুধু নিজের 2 আঙুলের সাহায্যে ব্লক করে ফেলে। এদিকে ইউনচির বডি থেকে বেরোনো এনার্জি দেখে লর্ড কিং অবাক হয়ে বলে এমনটা কিভাবে হলো, ইউনচি এত কম সময়ে নেন্সি অ্যান্ড মিস্টিক স্টেজের লেভেল 10-এ কি করে পৌঁছে গেল। মুরংও এটা দেখে অনেক বেশি শক ছিল, কিন্তু সে থেমে থাকে না আর নিজের তলোয়ার নিয়ে কন্টিনিউ ইউনচির উপরে হামলা করার চেষ্টা করে, যেগুলো ইউনচি নিজের শ্যাডো ডান্সিং টেকনিক ইউজ করে খুব সহজেই ডজ করে নেয়। তার সাথে সাথে সে মুরংকে বলে আমি তোমাকে মিস জুরনের কারণে আজকে ছেড়ে দিচ্ছি, আমি তোমাকে এই সুযোগ দ্বিতীয়বার আর দিব না। যেটা বলে সে নিজের মাত্র 2টো আঙুল ইউজ করেই মুরংকে নিচে ফেলে দেয়, কিন্তু মুরং আবার উঠে দাঁড়িয়ে ইউনচিকে বলে আমি এই বিষয়টা এত সহজে ভুলবো না, তুমি এর জন্য পরে অবশ্যই পস্তাবে। যেটা বলে সে ওখান থেকে পালিয়ে যায়, যার পরে লর্ড কিং এবং ইউনভাই ইউনচির কাছে চলে আসে, আর লর্ড কিং ইউনচিকে বলে প্রত্যেকবার তুমি এমনটা কেন করো। যেটা শুনে ইউনচি কিচ্ছু বুঝতে পারে না, আর সে লর্ড কিংকে বলে আমি তো দয়া দেখিয়েছি, আমি ওকে প্রাণে মারিনি, আর এমনিতেও আমি জানি মুরং আমার তেমন কিচ্ছু করতে পারবে না।
যেটাতে লর্ড কিং বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কিন্তু আমি মুরংয়ের কথা বলছি না, বরং আমি তার কাজিন ব্রাদার ইয়ের কথা বলছি, যে চ্যাং ফ্যাং মিস্টিক প্যালেসের ইনার ডিসাইবেল। কিন্তু ইউনচি তো জানতো না এই ইনার ডিসাইবেল আসলে কি, যেটাতে লর্ড কিং ইউনচিকে এক্সপ্লেন করে বলে যে চ্যাং ফ্যাং মিস্টিক প্যালেস 3 পার্টে বিভক্ত, যার মধ্যে আউটার প্যালেস, ইনার প্যালেস আর লাস্টে হলো সেন্টার প্যালেস। এখন যেই ডিসাইবেল যেই প্যালেস থেকে বিলং করে তার পাওয়ার ততটাই হয়। যেমন এক্সাম্পল রূপে সেন্টার প্যালেসের সব থেকে উইক ডিসাইবেলও ট্রু মিস্টিক স্টেজের লেভেল 3-তে রয়েছে, আর ইনার প্যালেসের যে সমস্ত ডিসাইবেলরা আছে ওরাও কোনো রেয়ার জিনিয়াসের থেকে কম নয়, কারণ ওখানে শুধু 100 ডিসাইবেলই রয়েছে। আর যদি পাওয়ার র্যাঙ্কিং এর হিসেবে দেখা যায় তাহলে ওরা তোমার থেকে সবাই অনেক বেশি পাওয়ারফুল। আর মুরংয়ের যে কাজিন রয়েছে ও র্যাঙ্কিং এর হিসেবে 73-তে আসে, এর মানে ও তোমার থেকে অনেক বেশি পাওয়ারফুল। যেটাতে ইউনচি বলে আমার এসব বিষয় তেমন কোনো যায় আসে না, আমি কাউকেই ভয় পাই না। আর সে লর্ড কিংকে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে বলতে পারবেন আমি চ্যাং ফ্যাং মিস্টিক প্যালেস কিভাবে জয়েন করতে পারবো? যেটাতে লর্ড কিং বলে চ্যাং ফ্যাং মিস্টিক প্যালেসকে জয়েন করার খুব স্ট্রিক্ট রুল রয়েছে, কিন্তু তোমার কপাল খুবই ভালো, কারণ আজকের দিন পাওয়ার কমব্যাটে টেস্ট হচ্ছে, আর যদি তুমি সেটা পাস করে নাও তাহলে তুমি এই একাডেমি ডিসাইবল হতে পারো। এটা শুনে তো ইউনচি অনেক বেশি খুশি হয়ে যায়। তার সাথে সাথে সে লর্ড কিংকে বলে, আমি কি ইউনভাকে নিজের সাথে নিয়ে যেতে পারবো? যেটার জন্য তো লর্ড কিং একদমই এগ্রি হয় না। উল্টো সে ইউনচিকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বলতে পারো জুরন আর তোমার মধ্যে কি হয়েছে? এখন লর্ড কিং এর মুখে এই কথা শুনে ইউনচি উল্টো প্রশ্ন করে, জানি না কেন আমার এমনটা অনুভব হচ্ছে আপনারা আমার কাছ থেকে জুরনের আসল আইডেন্টিটি লুকানোর চেষ্টা করছেন। ওর কি অপর কোনো আইডেন্টিটি রয়েছে? যেটা শুনে তো লর্ড কিং একটু ঘাবড়ে যায়, আর সে তৎক্ষণাৎ কথা ঘোরানোর জন্য বলে, তুমি ইউনভাকে নিজের সাথে নিয়ে যাও, আমি এর অনুমতি দিয়ে দিচ্ছি। যেটাতে তো ইউনভাও অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা এক ওল্ড ম্যানকে দেখতে পাই যে এখানকার রয়্যাল ফ্যামিলির এম্পারার, আর ওই সময় একটা আওয়াজ আসে যে বলে মিস জুরন ফিরে এসেছে। যেটা শুনে তো এম্পারার অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে উঠে বসে পড়ে। অন্যদিকে আমরা মিস জুরনকে দেখতে পাই যে আসলে এখানকার প্রিন্সেস, যাকে দেখে এম্পারার খুশি হয়ে তার দিকে এগিয়ে আসে আর বলে, ফাইনালি জুরন তুমি চলে এসেছো। এরপরে সিন শিফট হয়ে ইউনচির উপরে চলে আসে যে ইউনভার সাথে ওই কমব্যাটের টেস্টের জায়গায় পৌঁছে যায়, কিন্তু ওখানে আসার সাথে সাথেই সে দেখতে পায় এক ডিসাইবেল অন্য এক ডিসাইবেলকে খুব বেশি ইনজুর্ড করে এরিনা থেকে বাইরে পাঠিয়ে দিয়েছে, যাকে চেক করার পরে ইউনচি জানতে পারে ওই ডিসাইবেলের অনেক হাড়গোড় ভেঙে গিয়েছে, তার সাথে সাথে ওর ইন্টারনাল অর্গানও খুব খারাপভাবে ড্যামেজ হয়েছে। এটা দেখে তো ইউনচি একটু রেগে যায়, আর সে সামনের দিকে গিয়ে ওই ডিসাইবেলকে বলে, তুমি এমনটা কিভাবে করতে পারো? এটা শুধু এক এন্ট্রি টেস্ট ছিল, যদি তুমি চাইতে তাহলে তুমি ওকে হারিয়ে থেমে যেতে পারতে, কিন্তু তুমি জেনে বুঝে ওই ছেলেকে ইনজোর করে দিয়েছো। যেটা শুনে সামনে থাকা ডিসাইবেল বলে, যদি এ আমার অ্যাটাককে ব্লকই করতে না পারে তাহলে এর চ্যাং ফ্যাং মিস্টিক প্যালেসে আসার কোনো কোয়ালিটি নেই। এদিকে ইউন ভাই ইউনচিকে বলে, এর সাথে পাঙ্গা নিও না, এর নাম হলো ফ্যাং ইউ, যে ইনার প্যালেসের মিস্টার কিয়ের একটা ডিসাইবেল। যেটা শুনে তো ইউনচির মাথায় একটা প্ল্যান আসে, আর সে জাম্প করে এরিনায় পৌঁছে যায়, আর ফ্যাং ইউকে বলে, আমার নাম হলো ইউনচি, আর আমিও এখানে টেস্ট দিতে চাই, কিন্তু আমার শুধু একটাই প্রবলেম যে আমি নিজের পাওয়ারের উপরে কন্ট্রোল করতে পারি না। এখন আমার ভয় করছে যে আমি তোমাকে আহত না করে দেই। যেটাতে ফ্যাং ইউ হেসে বলে, তুমি কি আমার সাথে মজা করছো নাকি? তুমি আমাকে আহত কি? যদি তুমি আমাকে প্রাণী মেরে ফেলো তাহলে তোমাকে কেউ কিচ্ছু বলবে না। এখন ফ্যাং ইউ এমনটা এর জন্য বলছিল কারণ তার একদমই মনে হচ্ছিল না কোনো নিউ ডিসাইবেল তাকে হারাতে পারবে, আর ইউনচিও তো এটাই চাচ্ছিল। অন্যদিকে ফ্যাং ইউ ইউনচিকে বলে, চলো আমি তোমাকে আরো একটি দারুণ সুযোগ দিচ্ছি, তুমি আমার ওপরে 3টি অ্যাটাক করবে, আর আমি সামন থেকে একটুকু সরবো না, আমি শুধু ডিফেন্স করব, আর এই 3 অ্যাটাকের দরুন যদি তুমি আমাকে ইনজোর করতে পারো তাহলে আমি তোমাকে প্রমিস করছি আমি হাত উঠিয়ে এখান থেকে ফিরে যাব, কিন্তু যদি এমনটা না হয় তাহলে তুমি এখান থেকে চুপচাপ মাথা নিচু করে চলে যাবে। যেটা শুনে ইউনচি এর জন্য এগ্রি হতেই নিচ্ছিল কি তখনই আমরা লর্ড কিংকে দেখতে পাই যে এক ডিসাইবেলের সাথে সেখানে চলে এসেছিল, যার নাম সিকং। আর লর্ড কিং সিকংকে বলে, যাও গিয়ে ইউনচিকে বাঁচিয়ে নাও, কারণ ও ফ্যাং ইউয়ের আসল সত্যটা জানে না। যেটা শুনে ব্রাদার সিকং ঠিক এমনটাই করে, সে ওদের দুজনের মাঝখানে এসে ফ্যাং ইউকে বলে, তুমি তো একটা ফালতু ছেলে, আমি তোমার থেকে এটা একদমই আশা করিনি যে তুমি একটা নিউ ডিসাইবেলকে নিজের চালে এভাবে ফাঁসানোর চেষ্টা করবে। এখন এসব কিছু বলার পরে সে ইউনচির দিকে ঘুরে বলে, ফ্যাং ইউয়ের কথা শোনার তোমার কোনো প্রয়োজন নেই, কারণ ফ্যাং ইউ সোয়েল ভিলেজ থেকে বিলং করে, যেখানকার একটা স্পেশাল ডিফেন্স টেকনিক রয়েছে যেটা অনেক বেশি পাওয়ারফুল। যদি তুমি 3 অ্যাটাক এর উপরে করার চেষ্টা করো তবে প্রথমত এর ডিফেন্স তো অনেক বেশি স্ট্রং, তার সাথে সাথে ওটা তোমার উপরে ব্যাকফায়ারও করবে, যার মানে হলো তুমি সম্পূর্ণরূপে ইনজোর্ড হয়ে যাবে। যেসব শুনে ইউনচি সবার প্রথমে ব্রাদার সিকংকে ধন্যবাদ বলে, তার সাথে সাথে সে সামনের দিকে এগিয়ে বলে, আমার এই ফাইটে করতে কোনো রকম প্রবলেম নেই,
আর আমি তো শুধু এটাই ভাবছি ব্রাদার ফ্যাং ইউ যখন নিজের হাত উঠিয়ে এখান থেকে ফিরে যাবে তখন সেই ব্যাপারটা তো আমাকে অনেক বেশি খুশি করবে। এর জন্য আমি এখনো ফাইট করতে চাই। যেটা শুনে ফ্যাং ইউ বলে, তো চলো শুরু করা যাক, তোমার সাথে খেলা করতে সত্যি খুব মজা লাগবে। অন্যদিকে ব্রাদার সিকং এর তো ইউনচির জন্য চিন্তা হচ্ছিল, কিন্তু এখন আর তার কিচ্ছু করার ছিল না, তাই সে এরিনা থেকে বাইরে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই ইউনচি এবং ব্রাদার ফ্যাং ইউ দুজনেই একে অপরের সাথে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। সবাই এই ফাইটে দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ ওদের মনে হচ্ছিল ইউনচি খুবই বোকা। কিন্তু তখনই আমরা ইউনচিকে দেখি যে নিজের সমস্ত মিস্টিকা পাওয়ারকে অ্যাক্টিভেট করে নিয়েছিল, আর তার এরকম পাওয়ার দেখে তো সবাই একদম শক হয়ে যায়। তার সাথে সাথে ইউনচি নিজের শ্যাডো ডান্সিং টেকনিক ইউজ করে দ্রুত সামনের দিকে এগিয়ে ফ্যাং ইউ এর ওপর হামলা করতে যাচ্ছিল, যেটা দেখে ফ্যাং ইউ তৎক্ষণাৎ নিজের সামনে একটা শিল্ড অ্যাক্টিভেট করে নেয়। ইউনচি যখনই ওই শিল্ডের উপরে পাঞ্চ করে তো ও দেখতে পায় ওই শিল্ডের এনার্জি অনেকটাই বেশি, কিন্তু ইউনচির সামনে সেটা বেশিক্ষণ সময় টিকতে পারে না, আর সে খুব সহজেই ওই শিল্ডকে ব্রেক করে ফেলে। কিন্তু ডিলের মতে ইউনচিকে ব্রাদার ফ্যাংকে ইনজুর করতে হবে, এর জন্য ইউনচির প্রথম মুভ বেকার হয়ে গেল, আর এখন শুধু তার কাছে দুটো অ্যাটাকই বাকি আছে। আর সে ব্রাদার ফ্যাং ইউকে বলে, তোমার এই টেকনিক সত্যিই অসাম। এখন ইউনচির এটা বলার সাথে সাথেই আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।